আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের চ্যাপ্টার 5 এর ভিডিও শেষের পরে চ্যাপ্টার 6 নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে একটা ক্লাসে চ্যাপ্টার 6 এর যতটুকু প্রশ্ন আলোচনা করলে তোমরা ইজিলি বোর্ড পরীক্ষায় ভালো করবা, ঠিক ওই রকম ভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব। কথা দিচ্ছি, আজকের ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেই বোর্ডেই তোমরা পরীক্ষা দাও না কেন, যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের লেকচারটা শুরু করে ফেলি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে বাচ্চারা? ওকে, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আমরা পড়বো আমাদের চ্যাপ্টার 6। তোমরা হয়তো জানো যে তোমরা এবার যারা এইচএসসি পরীক্ষা দিবা তার আগে অনেক বছর আগে কিন্তু এই চ্যাপ্টারটা ছিল। ঠিক আছে, বোর্ড পরীক্ষা আসতো, তারপরে মাঝখানে প্রায় কয়েকটা বছর কেটে গেছে, চ্যাপ্টার 6 থাকতো না। আবার তোমাদের বেলায় এবার যারা তোমরা 2026-এ পরীক্ষা দিবা চ্যাপ্টার 6টা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ, একদম সহজ। এখানে অল্প কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসে, আর অল্প কিছু কি আসে, কোডিং আসে, বিভিন্ন ধরনের কোয়েরি করতে বলা হয়, ডেটাবেস থেকে কিভাবে সবকিছু নিয়ে আসা লাগে, কিভাবে আপডেট করা লাগে, এগুলাই আমরা বাস্তব জীবনে ডেটাবেস কিন্তু ইউজ করি, তাই না বাচ্চারা? তোমরা কখনো কি ভেবে দেখেছো যে ডেটাবেজে আমরা একই নামের অসংখ্য মানুষ থাকে না? যেমন ধরো আমার নাম হইতেছে নিলয়, আমি কি বাংলাদেশে কি শুধুমাত্র একটাই নিলয় আছি? আমার আশপাশে তো কতগুলো নিলয় আছে। তাহলে কি দেখো তো, আমার যে ডেটাবেসে যে ইনফরমেশনগুলো থাকে এটার সঙ্গে আর একটা নিলয়ের ইনফরমেশন কেন মিলে যায় না? আমরা কখনো কি ভেবে দেখেছি? আবার দেখো, তোমরা যে পরীক্ষা দিবা, ধরে নাও তোমার নাম হচ্ছে সালমান, তুমি এবার রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিবা, তাহলে রাজশাহী বোর্ডে কি তুমি একটাই সালমান আছো? তুমি যখন তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্টের দিন তুমি যখন তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করবা, তখন তুমি যে সালমান, তোমার রেজাল্টকে অন্য একটা সালমানের সাথে কি হয়ে যায়, মানে অদল বদল হয়ে যায়? না, তুমি যে রেজাল্টটা পেয়েছো বা তোমার যে অ্যাকচুয়ালি যে রেজাল্টটা সেটা কিন্তু আসে। তারপর আরেকজন সালমান যখন তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে, তখন কিন্তু অন নাম্বারটাই আসে। কিন্তু এরকম তো হতে পারতো না যে আমি আমার ভ্যালুটা নিয়ে আসতে যাচ্ছিলাম কিন্তু আমার ভ্যালুটা আরেকজনের সাথে অদল বদল হয়ে যেত। এরকম কখনো হয়? এরকম কিন্তু কখনো হয় না। তাহলে কেন হয় না, এগুলো তো আমাদের একটু শিখতে হবে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে বাচ্চারা। একটু দেখি আমরা, আমি জানি তোমরা পারো, আমি জানি তোমরা কোথাও না কোথাও পড়ে ফেলেছো অলরেডি, তারপরে হালকা করে একটু শুরু করি। যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যখন আমরা আলোচনা করব, অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে ডেটা কি। আমরা কি জানি ডেটা কি? ডেটা হইতেছে তোমার একদম ক্ষুদ্রতম একক, একদম ক্ষুদ্রতম এককটা হচ্ছে ডেটা। আর ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। ডেটার বাংলা কি বাচ্চারা? ডেটার বাংলা হচ্ছে উপাত্ত, বা আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে ডেটা হচ্ছে একটা র ম্যাটেরিয়াল। ডেটা কি? ডেটা হইতেছে একটা র ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে ডেটার পরে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কি আমাদের ইনফরমেশন। তাহলে ইনফরমেশন কি বাবারা? ইনফরমেশন হচ্ছে আমরা একটা ডেটা, এই যে আমরা একটা ডেটা যে র অবস্থায় পেয়েছি, যে একটা র অবস্থায় একটা ডেটা পেয়েছি না, এই র অবস্থায় ডেটা পাওয়ার পরে সেটাকে আমরা কি করব? প্রসেস করব, প্রক্রিয়াকরণ করব। তারপরে যে আমরা নির্ভরযোগ্য বা ভ্যালুয়েবল যে ডেটাগুলো পাই সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশন আমরা কি পাচ্ছি বাচ্চারা? ইনফরমেশন পাচ্ছি আমরা প্রসেস করার পরের অংশ। ইনফরমেশন আমরা কি পাচ্ছি? একটা ডেটাকে র অবস্থায় থেকে যখন বিভিন্নভাবে প্রসেস করা হয়, তারপরে আমরা যে আউটপুটটা পাই বা যে রেজাল্টটা পাই, সেটা হইতেছে আমাদের ইনফরমেশন। এতটুকু বোঝাতে পেরেছি? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ধরে নে তোর বাসায় মেহমান এসেছে, তাহলে কি করবি? বাসায় মেহমান আসলে আমরা একটু ভালো মন্দ রান্না করি না? আমরা দোকান থেকে গরুর মাংস কিনে নিয়ে আসছি, তো আমরা যে গরুর মাংসটা কিনে নিয়ে আসছি সেটা কি র অবস্থায় না? এখন কি তোর বাসায় আসা মেহমান, তাদের কি তুই কাঁচা গরুর মাংস খেতে দিবি র অবস্থায়? না, কখনো দিবি না। তখন কি করবি? তোরা আম্মুকে বলবি যে আম্মু খুব সুন্দর করে গরুর মাংস রান্না করো। ওই যে রান্না করছি না আমরা, বিভিন্ন ধরনের প্রসেস করছি না, সুন্দর করে রান্না করছি, তারপরে কি করছি? আমরা ডাইনিং টেবিলে সার্ভ করছি, মেহমান আসছে, গরুর মাংস খাচ্ছে, আরাম পাচ্ছে, খুবই তৃপ্তি পাচ্ছে, আর তোদের সুনাম করছে। তাহলে এই যে গরুর মাংসটা যে মেহমান খেলো, এটা হচ্ছে কি?
রান্নার পরে খাইছে না? তো রান্নার পরে যে গরুর মাংসটা তারা খেয়েছে এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আর তুই বাজার থেকে যে গরুর মাংসটা কিনে নিয়ে এসেছিস কাঁচা অবস্থায়, এটা হইতেছে র ম্যাটেরিয়াল বা ডেটা। আমি তাহলে বুঝতে পেরেছি ডেটা এন্ড ইনফরমেশন কি? ডেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, ইনফরমেশন হচ্ছে ওই র ম্যাটেরিয়ালটাকে যখন আমরা প্রসেস করি তারপরে কিন্তু আমরা পাই। তাহলে এটাকে যদি আমরা একটা বক্স আকারে বোঝাতে চাই বাচ্চারা দেখতো, তাহলে প্রথমে আমরা কি করলাম, আমরা একটা ডেটা নিলাম, তারপর সুন্দর করে এটাকে আমরা প্রসেস করব। তাহলে ডেটা নেওয়ার পরে প্রসেস করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। বুঝতে পেরেছি বাচ্চারা? আরেকভাবে দেখি আমরা, দেখো তো এখানে কি দেওয়া আছে 1 2 3, এগুলো কি ডেটা না? এগুলো তো ডেটা, এগুলো র অবস্থায় আছে না? কিন্তু আমরা কি এগুলো বুঝতে পারছি যে এই 1 2 3 দিয়ে কি বোঝানো হচ্ছে? বুঝতে তো পারছি না, কিন্তু আমরা জানি 1 2 3 এগুলো হচ্ছে আমাদের ডেটা। কিন্তু বাচ্চারা আমি যদি একটু এটা ফিল্টারিং করি বা প্রসেস করে এখানে যদি লিখে দেই এজ, তাহলে এটা কি হয়ে গেল? একটা অর্থ বোঝাচ্ছে না? যে এই যে দেখো এখানে 1 2 3 যেটা দেওয়া আছে এটা হচ্ছে বয়স বোঝাচ্ছে। কিংবা আমি যদি এজ না দিয়ে আমি যদি এখানে রোল দেই, তাহলে এই 1 2 3 কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে রোল। কিংবা আমি যদি রোল না দিয়ে আমি যদি এরকম দেই সেকশন, তাহলে এখানে কয়টা সেকশন বোঝাচ্ছে? 3টা সেকশন বোঝাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে প্রথম অবস্থায় ছিল 1 2 3, এটা র অবস্থায় ছিল, এটাকে বলা হচ্ছে ডেটা। তারপর আমরা সুন্দর করে একটু প্রসেস করলাম, এই যে একটু প্রসেস করলাম, তখন সেটা কি হয়ে যাচ্ছে? ইনফরমেশন হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝতে পেরেছি ডেটা কি আর ইনফরমেশন কি? ওকে, এবার দেখো, এবার কি এই যে ডেটাবেস কথার অর্থ কি? ডেটাবেস কথাটার অর্থ কি? তাহলে ডেটাবেস কথার অর্থ কি আমরা একটু দেখি। প্রথমে আমরা কি পড়লাম? ডেটা পড়লাম। ডেটা মানে কি বললাম? ডেটা মানে হচ্ছে আমাদের উপাত্ত বা র ম্যাটেরিয়াল। আর এই বেজ হচ্ছে একটা ঘাঁটি। বেজ হচ্ছে কি? একটা ঘাঁটি। এই ঘাঁটিতে কি থাকবে? এই ঘাঁটিতে থাকবে যেখানে অনেকগুলা অর্থফুল মানে অর্থবহ ডেটা যখন একসঙ্গে থাকবে, একত্রে একটা টেবিলে থাকবে, তখন সেটাকে কি বলা হচ্ছে? ডেটাবেস বলা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম বাচ্চারা? ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা টেবিল যেখানে অনেকগুলা ইনফরমেশন বা যেখানে অনেকগুলা ডেটা একে অন্যের সাথে থাকবে। ডেটাগুলো অবশ্যই কি হতে হবে? অবশ্যই প্রসেসকৃত হতে হবে। যেমন দেখে নাও, এটা হচ্ছে একটা ডেটাবেস। একটা ডেটাবেস নিলাম, ধরো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে বয়স। এখানে ধরো তোমরা 1 2 দিলাম, এ বি দিলাম, আর এখানে এস দিলাম 17 18। তাহলে এই যে এটা পাইলাম না, এটা হচ্ছে আমাদের ডেটাবেস। বুঝতে পেরেছি? তাহলে ডেটাবেস কি বাচ্চারা? যেখানে অনেকগুলো তথ্য থাকবে একসঙ্গে একটা টেবিল আকারে থাকবে, সেটাকে বলা হচ্ছে ডেটাবেস। আচ্ছা, এই যে ডেটাবেস নিয়ে এত আলোচনা করছি, ডেটাবেস কয় প্রকার বাচ্চারা দেখো তো একটু আমরা দেখি। ডেটাবেস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জেনারেল ডেটাবেস, আর একটা হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস। তাহলে আমরা একটু জেনারেল ডেটাবেস নিয়ে আলোচনা করি। জেনারেলটা কি বাচ্চারা দেখো তো? জেনারেল ডেটাবেস হচ্ছে ওই সমস্ত ডেটাবেস যেটা অন্য কারোর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকে না। তাহলে জেনারেল ডেটাবেস কোনটা পাচ্ছি আমরা? জেনারেল ডেটাবেস পাচ্ছি যেই টেবিল একা কিংবা অন্যের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকে না, তাকে বলা হচ্ছে জেনারেল ডেটাবেস। ঠিক একইভাবে রিলেশনাল ডেটাবেস মানে কি? আমরা তো সবাই জানি রিলেশন মানে কি? সম্পর্ক করা। তাহলে যেই টেবিলের অন্যান্য একাধিক টেবিলের সঙ্গে পারস্পরিক যে সম্পর্কটা থাকে সেটাকে বলা হচ্ছে কি? রিলেশনাল ডেটাবেস। জেনারেল ডেটাবেস শুধুমাত্র একা একাই কাজ করে, রিলেশনাল ডেটাবেস একই সঙ্গে অনেকগুলো ডেটা নিয়ে কাজ করে। তাহলে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যখন ধরে নাও এই যে ধরে নাও এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, এটা দিলাম T1, আর এটা হচ্ছে আর একটা টেবিল, এটা দিলাম আমি T2। এখন আমি বলছি এই দুটো টেবিল পরস্পরের সাথে একটা রিলেশনাল ডেটাবেস বা একটা সম্পর্ক নিয়ে কাজ করছে। তাহলে অবশ্যই মনে রাখবা, যখন 2 বা ততোধিক টেবিল পরস্পরের সাথে রিলেশনাল ডেটাবেস হিসেবে কাজ করবে, তখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে অবশ্যই এবং অবশ্যই এই দুটা টেবিল অবশ্যই এবং অবশ্যই এই দুটা টেবিলের ভিতরে কিছু কমন ফিল্ড থাকবে। কি থাকবে বাচ্চারা? কিছু
কমন ফিল্ড থাকবে, যেটার উপরে ভিত্তি করে এই দুটা টেবিল দুজন দুজনের সাথে একটা রিলেশনাল ডেটাবেজ নিয়ে কাজ করবে। তাহলে দুইটা টেবিল বা তার বেশি টেবিল যখন পরস্পরের সাথে রিলেশনাল ডেটাবেজ নিয়ে কাজ করে, তখন অবশ্যই তাদের ভিতরে কিছু কমন ফিল্ড থাকতে হবে। মনে থাকবে? ও আমরা যে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড করি না, ওইটা এরকম যে কমন ফ্রেন্ড থাকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের নর্মালি ডেটাবেস কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল ডেটাবেস আর একটা হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস। আচ্ছা, এখন দেখি তারপরে কি দেওয়া আছে। দেখো এখানে আমাদের ডেটাবেসের কিছু বেসিক জিনিস আলোচনা করা আছে। সেটা কি? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা আমি ডেটাবেসের ছবি দিয়ে রাখছি, ছবিটা অনেকটা ফেটে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কমপ্লিট ডেটাবেস। তাহলে এখানে ফিল্ড কি, তারপরে রেকর্ড কি? মনে রাখবা বাচ্চারা, যখন তোমরা ডেটাবেস নিয়ে কাজ করবা, তাহলে ফিল্ড হচ্ছে এক একটা কলাম। এই যে দেখো প্রথম যেটা দেখো, এইখানে এই কলামটার নাম কি দেওয়া আছে বাবারা? দেখো তো, এই কলামটার নাম দেওয়া আছে নেম। তাহলে এটা হচ্ছে একটা ফিল্ড। তারপরে জব টাইটেল, এটা হচ্ছে একটা ফিল্ড। ডিপার্টমেন্ট, এটা হচ্ছে একটা ফিল্ড। অ্যাড্রেস, এটাও একটা ফিল্ড। জয়নিং ডেট ফিল্ড। স্যালারি ফিল্ড। তাহলে ডেটাবেসে যখন তুমি কাজ করবা, তোমার ডেটাবেস বা তোমার টেবিলের প্রত্যেকটা কলামের যেটা নাম, ওটাই হচ্ছে একটা ফিল্ড। তাহলে ডেটাবেসের প্রত্যেকটা কলামটাই হচ্ছে এক একটা ফিল্ড। এবার আসো রেকর্ড। রেকর্ড কোনগুলো বাবারা? দেখো তো, যখন পাশাপাশি অনেকগুলা ফিল্ড একত্রে কাজ করে, তখন সেটাকে কি বলা হচ্ছে? রেকর্ড বলা হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? যেমন দেখো তোমাদের এক্সাম্পলটা কি, এই 4 নম্বরটা দেখো, মিস্টার রতন, রতন অফিসার, ফিনান্স, বরিশাল, জয়নিং ডেট, এত টাকা স্যালারি পায়। তাহলে এই সবগুলা কি একটা রেকর্ড না? একটা মানুষের রেকর্ড বোঝাচ্ছে না? তাহলে দেখো তো এখানে রেকর্ডে কি কি থাকছে? নেম ফিল্ড, জব টাইটেল ফিল্ড, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, জয়নিং ডেট, স্যালারি। এই পরস্পর অনেকগুলা ফিল্ড একত্র হয়ে একটা রেকর্ড বোঝাচ্ছে না? এটাই হচ্ছে রেকর্ড। শুধু দুইটা জিনিস মাথায় রাখবা, ফিল্ড হচ্ছে প্রত্যেকটা কলামের নাম, আর রেকর্ড হচ্ছে যখন অনেকগুলো ফিল্ড একসঙ্গে থাকে, তখন সেটাকে কি বলা হচ্ছে? রেকর্ড বলা হচ্ছে। আর ডেটা কি বাচ্চারা? ডেটা হচ্ছে যে সবগুলোতে একটা ডেটা। এই হাসান একটা ডেটা, সেলস ডেটা, মার্কেটিং ডেটা, ঢাকা ডেটা, জয়নিং ডেট, এই সবগুলা হচ্ছে কি আমার এক একটা ডেটা। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো বাচ্চারা যে আমাদের ফিল্ড কাকে বলে, রেকর্ড কাকে বলে, ডেটা কাকে বলে? ডেফিনেশন আসতে পারে কয়েকজনে যে ফিল্ড কাকে বলে, ডেটাবেসে ব্যবহৃত প্রত্যেকটা কলামের নামকে ফিল্ড বলা হয়। রেকর্ড কাকে বলে? যখন পাশাপাশি অনেকগুলো ফিল্ড একসঙ্গে একত্রে কাজ করে, তখন সেইগুলোকে বলা হচ্ছে রেকর্ড। আর ডেটা, আমি যেটা ইনপুট দিব সেটাই হচ্ছে আমাদের ডেটা। মনে থাকবে বাচ্চারা? আচ্ছা, একটু নেক্সট পেজে যাই, কি দেওয়া আছে দেখো। এখন এই যে ডেটাবেস নিয়ে আমরা কাজ করছি, ডেটাবেস নিয়ে যে আমরা কাজ করছি, আমাদের এখানে কি মনে রাখতে হবে? কি মনে রাখতে হবে মানে চাবি। এই যে কি চাবি মনে রাখতে হবে, যে চাবি বেসিক্যালি কয় প্রকার। তোমাদের ক্লাস শুরুর আগে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম না, যে তোমরা কখনো ভেবে দেখেছো যে একই নামের অনেকগুলা মানুষ থাকার পরেও কেন একজনের ডেটা আরেকজনের সাথে তোমার অদল বদল হয়ে যায় না? কেন হয় না? এই যে আমাদের কি আছে না, বিভিন্ন ধরনের চাবি আছে না, এই কি এর উপর ডিপেন্ড করে আমাদের ভ্যালুগুলা আরেকজনের সাথে কিন্তু মিলে যায় না। কিভাবে মিলে যায় না আমি একটু বলি। যেমন দেখো, তোমরা দুই ভাই বা তোমরা দুই বোন একসঙ্গে জন্মগ্রহণ করেছো, তোমরা যমজ। তোমাদের জন্ম নিবন্ধন যে নাম্বারটা, সেটা কি সেম হবে? কখনোই না। কিংবা তোমরা দুইজন ফ্রেন্ড একসাথে পাসপোর্ট করেছো, একসাথে এনআইডি কার্ড করেছো, তোমাদের কি আইডি নাম্বার সেম হবে? না, কখনো আইডি নাম্বার সেম হবে না। তারপরে তোমরা যারা এবার পরীক্ষা দিবা, ধরে নাও তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার, সেটা কি টোটাল বাংলাদেশে কারোর সাথে কি ম্যাচ হয়? কারোর সাথে কিন্তু ম্যাচ হয় না। ওই রোল নাম্বারটা কিংবা ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এর আগে অন্য কেউ কিন্তু পায়নি। যদি এমনই হতো, কারণ আমরা দেখো তোমাদের একটা রোল নাম্বার, একটা এই র্যান্ডমলি একটা রোল নাম্বার ধরে নাও, তোমার যে রোল নাম্বারটা, এটা কিন্তু অন্য কারোর সাথেই ম্যাচ করে না। আবার আমরা যেদিনকে রেজাল্ট দেখতে চাই, আমাদের কি করতে হয়? রোল নাম্বার ইনপুট দিতে হয় না? এই যে এডুকেশন বোর্ড results.gov.bd তে আমরা রোল নাম্বার দেই, আমরা রেজিস্ট্রেশন নাম্বার দেই, তারপর ছোট্ট একটা আসে না, 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5 হয়। দেন কি হয়? আমরা দিচ্ছি আমাদের আইডি অথবা আমাদের রোল, তারপরে দিচ্ছি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এটা প্রেক্ষিতে আমরা কি ফেরত পাচ্ছি? আমরা ফেরত পাচ্ছি আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, কত পাইছি, কোন সাবজেক্টে কত পাইছি, এই যাবতীয় কত নাম্বার পাইছি, সবকিছু দিয়ে আসছে না? আমি সার্চ করলাম কি দিয়ে? আমি রোল দিয়ে কিংবা আইডি দিয়ে অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলাম, আর এটার প্রেক্ষিতে আমি ফেরত পাচ্ছি আমি কোন সাবজেক্টে কত পেয়েছি, আমার নাম, বাবার নাম, মায়ের নাম, কোন স্কুলে পড়ি। তোমরা যেহেতু অলরেডি
দেখেছো তোমাদের রেজাল্ট এসএসসি পরীক্ষায়, তোমরা জানো যে বিষয়টা আসলে কি হয়, ঠিক আছে? তাহলে এই কাজটা কিভাবে করে সেটা একটু আমরা আলোচনা করি। দেখো, তাহলে এখানে কি নিয়ে যখন তোমরা আলোচনা করবা, এখানে কি দেওয়া আছে তিনটা, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি মানে কি বাচ্চারা? দেখো তো, প্রাইমারি কি হচ্ছে ওই সমস্ত কি যেটা দিয়ে শুধুমাত্র একটি একক মানুষকে বোঝায়। ওই যে তোমরা দুই ভাই বা তোমরা দুই বোন একসঙ্গে জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমাদের তোমাদের জন্ম নিবন্ধন নাম্বার কি সেম, দেখবা লাস্টের একটা দুইটা ডিজিট কিন্তু চেঞ্জ হয়। আবার আমরা একই বাবা মায়ের 4-5টা ভাই বোন, আমাদের সবার কি স্বভাবগত চরিত্র এক? সবার মধ্যে ডিফারেন্ট থাকে না? তাহলে যেটা দিয়ে শুধুমাত্র আমাকে বোঝাচ্ছে, যেটা দিয়ে শুধুমাত্র একমাত্র তোমাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে এই প্রাইমারি গুলো কি কি হতে পারে? আমাদের জন্ম নিবন্ধন নাম্বার, আমাদের এনআইডি নাম্বার, আমাদের পাসপোর্ট নাম্বার, যেটা দিয়ে শুধুমাত্র একক একটা মানুষকে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি। ওকে, আচ্ছা, এবার আসে কম্পোজিট প্রাইমারি কি। আচ্ছা, তারপরে আমরা একটু দেখো, আমরা একটু একটা চিত্র দেখি। দেখো বাচ্চারা, এই যে প্রাইমারি কি, সেটা কি দেওয়া আছে দেখো তো। এখানে ধরো স্টুডেন্ট আইডি, রোল, নেম, ক্লাস। এখানে দেখো এই যে নেম, এটা কিন্তু কখনো আমাদের প্রাইমারি আইডি হতে পারে না। তারপর রোল নাম্বার, এটাও কিন্তু আমাদের প্রাইমারি আইডি হতে পারে না। ক্লাস, এটাও প্রাইমারি আইডি হতে পারে না। কেন হতে পারে না আমি এক্সপ্লেন করছি। ধরে নাও ক্লাস 10-এ কি শুধুমাত্র একজন রাকিবই থাকে, আর কি কোনো রাকিব থাকে না? অবশ্যই থাকে। তাহলে যেই মানুষটার মানে যেই ভ্যালুটা অনেকগুলো মানুষের হতে পারে, সেটা কি প্রাইমারি হতে পারে না? তারপর দেখো ক্লাস 10-এ কি শুধু একজনের রোলই 10 থাকতে পারে? এটা হচ্ছে ধরো সেকশন এ, সেকশন এর যে 10 রোল, সেকশন বি এর 10 রোল কি দুজনেই সেম? দুজন আলাদা না? তাহলে এই যে 10 রোল, এটাও কি প্রাইমারি হতে পারে না? তারপর ক্লাস 10, এটাও তো প্রাইমারি হতে পারে না। তাহলে এখান থেকে প্রাইমারি হিসেবে কাজ করছে কে বাচ্চারা? স্টুডেন্ট আইডি। আমার যে স্টুডেন্ট আইডিটা দেওয়া হয়েছে, বা আমাদের যে রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে, ওটা কিন্তু শুধুমাত্র আমাকেই বোঝাচ্ছে। মানে এখানে 5001, এটা কিন্তু শুধুমাত্র রাকিবকে বোঝাচ্ছে। টোটাল ওই স্কুলে আরো যদি 10-12টা 1000টা রাকিব থাকে, তারপরও শুধুমাত্র এই আইডি দিয়ে এই রাকিবকে বোঝানো হচ্ছে। তাহলে এই টেবিলে আমাদের স্টুডেন্ট আইডি কি হিসেবে কাজ করছে বাচ্চারা? প্রাইমারি কি হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, তারপর একটু আমরা দেখি কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি মানে কি? দেখ বাচ্চারা, যখন একাধিক প্রাইমারি টেবিল একসঙ্গে কাজ করে, তখন তাকে কম্পোজিট কি বলা হচ্ছে। কম্পোজিট মানে কি, একটু আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখ বাবারা, সেটা কি দেখো, কম্পোজিট প্রাইমারি কি মানে কি বললাম? যখন একাধিক মানে একের অধিক ফিল্ড দ্বারা শুধুমাত্র একটা ভ্যালুকে বোঝায়, তখন সেটাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। যেমন দেখো এখানে নেম, ক্লাস, রোল নাম্বার। আমি কি করেছি এখানে? ক্লাস, আমি এখানে ক্লাস এবং রোল নাম্বার দিয়ে এই নেম ফিল্ডকে বলছি। মানে আমি বোঝাতে যাচ্ছি ক্লাস 10-এর যার রোল 10, সেই কিন্তু রাকিব। তাহলে এই রাকিবকে বোঝাইতে গেলে আমার কয়টা ফিল্ডের সাহায্য নিতে হচ্ছে বাচ্চারা? দুইটা। একটা হচ্ছে ক্লাস ফিল্ড, আর একটা হচ্ছে রোল ফিল্ড। তাহলে এখানে আমি কয়টা ফিল্ডের সাহায্য নিলাম? দুইটা। তাহলে একের অধিক ফিল্ডের সাহায্যে যখন শুধুমাত্র একজনকে বোঝাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। কিভাবে? কারণ ক্লাস 10-এর যে 10 রোল, ক্লাস 9-এ কি 10 রোল নাই? ক্লাস 8-এর কি 10 রোল নাই? তাহলে রাকিবকে বোঝাতে গেলে আমি কয়টা ফিল্ডের সাহায্য নিচ্ছি? ক্লাস 10 এবং রোল 10। তাহলে যখন এই দুটা কন্ডিশন সত্য হচ্ছে, এই দুটার সাহায্যে কিন্তু আমি নেম ফিল্ডকে বোঝাচ্ছি, রাকিবকে। তাহলে এই রাকিবকে বোঝানোর জন্য আমার কয়টা ফিল্ডের দরকার হচ্ছে বাচ্চারা? দুইটা। তাহলে এটাই হচ্ছে আমাদের কম্পোজিট প্রাইমারি কি। যখন কোনো একটা সিঙ্গেল ভ্যালুকে বোঝানোর জন্য একের অধিক ফিল্ডের সাহায্য নিতে হয়, তখন সেটাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আচ্ছা, ফরেন কি বাচ্চারা? ফরেন কি মানে কি? ফরেন মানে হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক না? আমরা তো বাংলাদেশের নাগরিক। যখন আমরা পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য বা যেটার জন্য হোক, আমরা যখন দেশের বাইরে যাই, আমরা কি ওই দেশে ফরেনার হিসেবে কাজ করি না? ঠিক আমাদের দেশে যখন বাইরে থেকে কোনো একটা মানুষ আসে, তখন সে কি ফরেনার হয় না? তার মানে আমি আমার দেশের নাগরিক, এটা হচ্ছে আমার মৌলিক অধিকার। কিন্তু যখন আমরা অন্য একটা রাষ্ট্রে যাচ্ছি বা অন্য একটা দেশে যাচ্ছি, তখন সেটা কি হিসেবে কাজ করছে? ফরেনার হিসেবে কাজ করছে। এখন আমি যদি ডেটাবেস নিয়ে আলোচনা করি, তার মানে একটা টেবিলের যেটা প্রাইমারি কি, সেটা যখন অন্য একটা টেবিলে ইউজ করা হবে, তখন সেটা কি হিসেবে ইউজ হচ্ছে বাচ্চারা? তখন সেটা ইউজ হচ্ছে ফরেন কি নিয়ে। মানে সহজ কথায়, একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে ইউজ করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি?
ফরেন কি বলা হচ্ছে? দেখ বাচ্চারা চিত্রটা, এই যে এক টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে। দেখ এটা একটা টেবিল, কাস্টমার টেবিল। কাস্টমার টেবিলে এটা একটা কাস্টমার টেবিল। কাস্টমার টেবিলে যে কাস্টমার আইডি, এটা কি হিসেবে কাজ করছে? প্রাইমারি কি হিসেবে কাজ করছে। যখন এই কাস্টমার আইডি অন্য একটা টেবিলে ইউজ করা হচ্ছে, দেখ অর্ডার টেবিলেও কিন্তু কাস্টমার আইডিটা চলে আসছে, তখন এই কাস্টমার আইডিটা অন্য একটা টেবিলে ইউজ করার কারণে তখন ওই কাস্টমার আইডিটা কি হিসেবে কাজ করছে? ফরেন কি হিসেবে কাজ করছে। আর একটু আগে বললাম না, রিলেশনাল ডেটাবেস কাজ করতে গেলে অবশ্যই দুইটা টেবিলের মাঝে কিছু কমন ফিল্ড থাকতে হবে। দেখ এটা হচ্ছে একটা কাস্টমার টেবিল, এটা হচ্ছে একটা অর্ডার টেবিল, দুইটার ভিতরে কমন ফিল্ড কি? কাস্টমার আইডি। তাহলে এই দুটো আইডির সাহায্যে বা এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছিস বাচ্চারা, এটা কিন্তু হচ্ছে রিলেশনাল ডেটাবেস, আর এগুলো সব কিন্তু সিঙ্গেল ডেটাবেস। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। এখন দেখি নেক্সট কি আছে। আচ্ছা, যেহেতু রিলেশন নিয়ে তো আলোচনা করছি, ডেটাবেসের রিলেশন নিয়ে একটু আমরা আলোচনা করে ফেলি। সম্পর্ক কয় প্রকার? সম্পর্ক কয় প্রকার? সম্পর্ক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু মেনি, একটা হচ্ছে মেনি টু মেনি। আবার এই সম্পর্ক কিন্তু ওই সম্পর্ক না যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। দেখ সম্পর্ক তাহলে কয় প্রকার বাচ্চারা? সম্পর্ক হচ্ছে ওয়ান টু ওয়ান, তার মানে অবশ্যই দুইটা টেবিলের মাঝে কি থাকবে? একক ভালোবাসা থাকবে না? ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান মানে এটা যদি আমি এক্সাম্পল দেই, ধরে নে তোর কলেজের যে শিক্ষক মিস্টার ক, সে শুধুমাত্র বাংলা ক্লাস নেয়। তাহলে এখানে আমি বলে দিলাম মিস্টার এ শুধুমাত্র কি ক্লাস নিচ্ছে? বাংলা ক্লাস নিচ্ছে। তাহলে একজন টিচার একটা ক্লাস নিচ্ছে। এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে ওয়ান টু ওয়ান। আমি তোদের নিলয় ভাইয়া, তোদের শুধু আইসিটি পড়াচ্ছি, একজন মানুষ একটা সাবজেক্ট পড়াচ্ছি, ওয়ান টু ওয়ান রিলেশন। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এটা আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি বাবারা। দেখ এই যে দেখ তোদের সামনে একটা টেবিল এসেছে, দেখ দুইটা টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে টিচার ইনফরমেশন আর একটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফরমেশন। এখানে বলা হচ্ছে এই যে হাসান যে ভদ্রলোক, একজন মানুষ শুধুমাত্র একটা সাবজেক্ট পড়াচ্ছে, সেটা কি? বাংলা। জাহাঙ্গীর সাহেব শুধুমাত্র পড়াচ্ছে ইংরেজি, সাকিব সাহেব পড়াচ্ছে আইসিটি, এবং আলামিন সাহেব কি পড়াচ্ছে? ফিজিক্স। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি একটা করে টিচার অ্যাসাইন করা আছে না? এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। একজন টিচার একটা সাবজেক্ট পড়াচ্ছে, একটা সাবজেক্টের জন্য একজন টিচার। ওকে, তাহলে এই দুটো টেবিল পরস্পরের ভিতরে কি সম্পর্ক করছে? ওয়ান টু ওয়ান রিলেশন। এখন আমরা একটু আলোচনা করি ওয়ান টু মেনি। ওয়ান টু মানে মেনি মানে কি? দেখো তো বাবারা, যে একজন মানুষ যখন একাধিক ক্লাস নেয়, একজন মানুষ যখন একাধিক ক্লাস নেয় তখন তাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি। মানুষ একটা ক্লাস নিচ্ছে দুইটা, ধর আমি আইসিটি ক্লাস নিচ্ছি এবং ম্যাথ ক্লাস নিচ্ছি, তাহলে কি আমি মানুষ একটা ক্লাস নিচ্ছি কয়টা? দুইটা। তাহলে এই যে পরস্পর যে সম্পর্কটা, এটা হচ্ছে ওয়ান টু মেনি। মনে থাকবে ওয়ান টু মেনি মানে কি? টিচার একটা ক্লাস নিচ্ছে দুইটা, ওয়ান টু মেনি। একটু চিত্রটা দেখ বাচ্চারা, তাহলে তোরা বুঝতে পারবি। এই যে দেখো, তাহলে এখানে পরস্পর দুইটা টেবিল। এই যে দেখো হাসান সাহেব আগে ক্লাস নিচ্ছিল একটা, শুধুমাত্র বাংলা নিচ্ছিল ওয়ান টু ওয়ান। এখন হাসান সাহেব একই সঙ্গে বাংলা ক্লাসও নিচ্ছে, ইংলিশ ক্লাসও নিচ্ছে। তাহলে টিচার একজন, ক্লাস নিচ্ছে দুইটা, সম্পর্ক হচ্ছে কি? ওয়ান টু মেনি। আবার দেখো জাহাঙ্গীর সাহেব কোনো ক্লাসে নিচ্ছে না, সাকিব সাহেব একসাথে দুইটা ক্লাস নিচ্ছে, আইসিটিও নিচ্ছে, ফিজিক্সও নিচ্ছে। তাহলে এদের দুজনের মধ্যে পরস্পর সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি। এই তো সহজ। এবার একটু আসে আমরা মেনি টু মেনি। আমরা এবার কি আসবো? মেনি টু মানি মানে অনেকগুলা টিচার যখন অনেকগুলা ক্লাস নেয়। দেখো চিত্রটা একটু দেখি আমরা। অনেকগুলা টিচার যখন অনেকগুলা ক্লাস নেয় বা অনেকগুলা ক্লাসের জন্য যখন অনেকগুলা টিচার থাকে, যেমন দেখো এই যে হাসান সাহেব এই একসঙ্গে বাংলা ক্লাস নিচ্ছে, আবার এই বাংলা ক্লাস কিন্তু জাহাঙ্গীর সাহেবও নিচ্ছে, সাকিব সাহেব একসঙ্গে আইসিটিও নিচ্ছে, ফিজিক্সও নিচ্ছে। তাহলে দেখো অনেকগুলা টিচার অনেকগুলা ক্লাস নিচ্ছে, আবার অনেকগুলো সাবজেক্টের জন্য অনেকগুলো টিচার অ্যাসাইন করা আছে। এটাকে বলা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। বুঝতে পেরেছি? পরীক্ষায় আসবে কাকে বলে, বা এমসিকিউ দিতে পারে যে এই টেবিল পরস্পর কিভাবে কাজ করছে, মনে রাখতে হবে। শুধু মনে রাখবি একজন শিক্ষক একটা ক্লাস নিচ্ছে ওয়ান টু ওয়ান, একজন শিক্ষক দুইটা ক্লাস নিচ্ছে ওয়ান টু মেনি, অনেকগুলো শিক্ষকের জন্য অনেকগুলো ক্লাস আছে, বা একটা ক্লাস আবার একাধিক শিক্ষক নিচ্ছে, একাধিক শিক্ষক আবার একাধিক ক্লাস নিচ্ছে, কি? মেনি টু মেনি। চিত্রগুলো মাথায় রাখতে হবে। তোদের জন্য চিত্রগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে এই চিত্রগুলো কিন্তু তোদের বইয়ের, বাচ্চারা একটু বইটা পড়, তোদের বই থেকে এটা
নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে দেখ, হাসান সাহেব বাংলাও নিচ্ছে, হাসান সাহেব ইংলিশও নিচ্ছে, আবার জাহাঙ্গীর সাহেবও ইংলিশ নিচ্ছে। অনেকগুলো সাবজেক্টের জন্য অনেকগুলো টিচার, অনেকগুলো টিচারের জন্য অনেকগুলো সাবজেক্ট। এই সম্পর্কটা হচ্ছে কি, আমাদের এই সম্পর্কটা হচ্ছে মেনি টু মেনি। আচ্ছা, এবার আমরা কি নিয়ে আলোচনা করি দেখি বাবারা। এবার এই তো শুরু হয়ে গেল আমাদের এসকিউএল কোয়েরি। এর আগ পর্যন্ত যা যা পড়াইলাম এটা কিন্তু একদম থিওরিটিক্যাল। এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করলে যেটা হয় বলি, ক, খ, গ এবং ঘ। কতে একটা সংজ্ঞা আসবে 1 মার্কের, খতে আসবে পার্থক্য, খতে কি আসবে, পার্থক্য আসবে, বা বলতে কি বোঝো, বলতে কি বোঝো। বলতে কি বোঝো, একে কি আসবে, সংজ্ঞা, কাকে বলে, মনে থাকবে। গতে যে আসতে পারে, গতে যে আসতে পারে এসকিউএল, গতে এসকিউএল আসতে পারে, অথবা আমাদের বিভিন্ন ধরনের ওই এসকিউএল আসতে পারে, অথবা আমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের রিলেশনাল ডেটাবেজের পার্থক্য, রিলেশনাল ডেটাবেজের সুবিধা অসুবিধা এগুলো আছে না, এগুলো আসতে পারে। তারপরে হয় ঘতে আসতে পারে এসকিউএল। মানে এখান থেকে অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় 3 থেকে 4 মার্ক যে কোনো একটা এসকিউএল আসতে পারে। এসকিউএল মানে একটা না, কিন্তু একসাথে হয়তো 2-3টা দিতে পারে। ধর 3 মার্কের জন্য এসকিউএল দিলে 3টা এসকিউএল দিয়েছে, ওই 3টা এসকিউএল পারলে 3 একে 3, 2টা পারলে 2 একে 2। তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে 6 থেকে 7 মার্কস, কিন্তু থিওরিটিক্যাল। সুন্দর করে চ্যাপ্টারটা বের করবি। ডেটাবেস কাকে বলে, ডেটাবেস কয় প্রকার, ডেটাবেজের সুবিধা, ডেটাবেজের অসুবিধা, রিলেশনাল ডেটাবেস কাকে বলে, সুবিধা অসুবিধা, কিছু ডেটাবেজের সফটওয়্যার দেওয়া আছে না তোদের বই, এগুলো একটু ভালো করে পড়বি। চ্যাপ্টারটা সহজ, একটা সৃজনশীল আসবে ইনশাল্লাহ। চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ করে না অ্যাকচুয়ালি, সুন্দর করে কোশ্চিনটা পড়ে একদম লিখে ফেলতে হবে, ঠিক আছে। চোখ বন্ধ করে লেখা যাবে না, তখন তো লিখতে পারবি না। তাহলে কি করব, এই চ্যাপ্টারটা কিন্তু একদম সহজ, চ্যাপ্টার 6 পড়বো, আসবে, লিখে দিব। ওকে, আচ্ছা, তাহলে একটু আমরা এসকিউএল নিয়ে আলোচনা করি বাবারা। একটু সিরিয়াস হয়ে যায় এখন, থিওরিটিক্যাল তো মজাই লাগে, এসকিউএলটা একটু মনোযোগ দিয়ে দেখি। এই এসকিউএলটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এট ফার্স্ট এই এসকিউএল মানে কি? এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হচ্ছে এসকিউএল। এটা কেন ইউজ করা হয় বলতো রে বাবা? এসকিউএলটা কেন ইউজ করা হয়? আমাদের ডেটাগুলোকে খুঁজে বের করে আনার জন্যে, কোনো টেবিলে ডেটা ইনপুট করার জন্যে, তারপরে আপডেট করার জন্য, ডিলিট করার জন্য, রিনেম করার জন্য, ট্রাঙ্কেট করার জন্য, ড্রপ করার জন্য, অনেক কিছু দেওয়া আছে না? তোমাদের বই দেখবা দেওয়া আছে এসকিউএল পড়ার আগে ডিডিএল, আর একটা আছে না ডিএমএল। এগুলো দেখছো বাবারা? এগুলো কিন্তু দেখবা। ডিডিএল এর ফাংশন কি, ডিএমএল এর ফাংশন কি, এগুলো একটু দেখতে হবে। ডিডিএল মানে কি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল মানে কি, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই ডিডিএল এ কি কি থাকে, ডিএমএল এ কি কি থাকে, কোথায় ইনসার্ট, ডিলিট, সার্চ, আপডেট থাকে, কোথায় থাকে ট্রাঙ্কেট, রিনেম, ড্রপ, এগুলো একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু এসকিউএল নিয়ে আলোচনা করি বাবারা। এসকিউএল নিয়ে আলোচনা করলে দেখবা তোমাদের কোশ্চেনে এরকম একটা ডেটাবেস দেওয়া থাকবে, আর এই টেবিলটার নাম দেওয়া আছে, ধরে নাও স্টুডেন্ট টেবিল। কি টেবিল দেওয়া আছে? স্টুডেন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, তোমাদের একটা টেবিল দেওয়া থাকবে। এখানে দেখো কয়টা কলাম দেওয়া আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কাজ করছি, সো কলাম কথাটা বাদ দেই। এটা হচ্ছে একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। ইন টোটাল কয়টা ফিল্ড দেওয়া আছে বাবারা? 4টা ফিল্ড দেওয়া আছে। ওকে, কোশ্চিনে দিয়ে দেওয়া থাকবে, কোশ্চিনে অসংখ্য প্রশ্ন দেওয়া থাকবে। এখন ধরে নাও এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন আমাদের বলছে যে স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট করো। মানে এই টেবিলটা তো তারা বানিয়ে দিয়েছে, কিন্তু এখন আমাদের যদি প্রথম প্রশ্ন আসে এরকম যে এই স্টুডেন্ট টেবিলটা আমাকে বানায় দাও, আমরা কি জানি কিভাবে বানাইতে হয়? প্রথমে স্টুডেন্ট টেবিল বানাইতে হবে, তারপর তো ভ্যালুটা দিতে হবে না? তো একটু আমরা শিখে নিই কিভাবে আমাদের স্টুডেন্ট টেবিল বানায়। তাহলে আমরা প্রথমে যেটা শিখছি বাচ্চারা, সেটা হচ্ছে টেবিল তৈরি। টেবিল তৈরি, তাহলে টেবিল তৈরি করার জন্য কি করতে হবে? সুন্দর করে লিখে দিবা ক্রিয়েট
আচ্ছা, এখানে দেখবা যে এসকিউএল কুয়েরি গুলো করা আছে সেটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বড় হাতের অক্ষর আর একটা হচ্ছে ছোট হাতের অক্ষর। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট হাতের অক্ষরটাই করি, তোমাদের যদি মনে হয় কেউ বড় হাতের অক্ষর করবা করতে পারো। তবে বড় হাতের অক্ষর করতে গেলে কিন্তু অবশ্যই CREATE এভাবে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, সবগুলাই বড় হাতের। আমরা এইচটিএমএল করেছিলাম মনে আছে, যে তুমি চাইলে বড় হাতের ইউজ করতে পারো, ছোট হাতের ইউজ করতে পারো ট্যাগ গুলা। তবে যেটা বড় হাতের ইউজ করবা সবগুলা কিন্তু বড় হাতের, আর ছোট হাতের ইউজ করলে কিন্তু সবগুলাই ছোট হাতের। ঠিক একইভাবে তুমি যখন ডেটাবেজের এসকিউএল করবা, তুমি চাইলে ছোট হাতের ইউজ করতে পারো, তুমি চাইলে বড় হাতের ইউজ করতে পারো। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হয়েছে? আমাদের প্রথমে এখন কাজ হয়েছে যে একটা টেবিল তৈরি করা, আর টেবিলের নাম দেওয়া আছে কি বাবারা? স্টুডেন্ট টেবিল। তাহলে আমরা কি করব? ক্রিয়েট, তারপর আমি দিব টেবিল। ঠিক আছে, তো টেবিল তৈরি করব। আর টেবিলের নাম কি দিয়েছি বাবারা? টেবিলের নাম দিয়েছি স্টুডেন্ট। এই যে এতটুকু বুঝতে পেরেছি যে আমি একটা টেবিল ক্রিয়েট করব, আর ওই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। সো ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। বুঝতে পারলাম? আচ্ছা, এবার একটা প্রথম ব্র্যাকেট দাও। এবার এই টেবিলটাতে কয়টা ফিল্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ফিল্ডের নাম দিতে হবে না? তাহলে কি ফিল্ডের নাম যদি না দেই তাহলে কোনো টেবিল বানাতে পারবো? পারবো না। তাহলে এখন দেখো তো, এই টেবিলের ক্ষেত্রে প্রথম ফিল্ডের নাম কি? রোল নম। যেভাবে আছে বাবা ওইভাবে দিয়ে দাও, যে প্রথম যে ফিল্ডটা হবে সেটা হচ্ছে রোল নম। এখানে একটা আমি, আচ্ছা আচ্ছা, এখানে একটা আন্ডারস্কোর হবে, রোল নম। বুঝতে পেরেছি? রোল নম। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের যে ফিল্ড বা কলাম, এটা কি কলাম নেম দিলাম না বাবারা? এটা হচ্ছে আমাদের কলাম নেম। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? ওইটার ডেটা টাইপ দিতে হবে। রোল নাম্বার এটা কি নিয়ে কাজ করে? নাম্বার নিয়ে কাজ করে না? তাহলে এটা আমাদের দিতে হবে একটা স্পেস দিয়ে, নাম্বার। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডেটা টাইপ। আমরা সি প্রোগ্রামে পড়েছিলাম না, ডেটা টাইপ। এবার একটা সাইজ দিতে হবে না? আমি এখানে সাইজ দিলাম কি বাবারা? আমি এখানে ধরো সাইজ দিলাম 5, মানে সর্বোচ্চ সে 5টা ডিজিট নিতে পারবে। তাহলে প্রথমে কি হলো? ক্রিয়েট করলাম টেবিল, স্টুডেন্ট নামের একটা টেবিল ক্রিয়েট করলাম, যেখানে প্রথম কলামটার নাম হচ্ছে রোল নাম্বার, ওটা ডেটা টাইপ হচ্ছে নাম্বার, আর ওটা সাইজ হচ্ছে কত? এটা হচ্ছে সাইজ বুঝাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সাইজ। ওটা সাইজ কত দিলাম? 5। দেন আমি একটা কমা দিলাম। পরবর্তীতে কি দেওয়া আছে? বড় হাতের দেওয়া আছে না? সো বড় হাতের দিতে হবে, যেভাবে দেওয়া আছে, নেম। পরবর্তী কলামের নাম হচ্ছে নেম। আর ওইটার আমরা কি করব? ওইটার আমরা টাইপ কি দেব? ভারকার। ভারকার মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, মনে থাকবে? ভারকার মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, ভ্যারিয়েবল ক্যারেক্টার। ঠিক আছে, মানে ওইখানে ভ্যারিয়েবল 1 2 3 4 এভাবেও আমি কাজ করতে পারবো, ক্যারেক্টারও কাজ করতে পারবো। যেমন দেখো দেওয়া আছে এখানে মাহবুব দেওয়া আছে, আবার যদি দেয় মাহবুব 07 তাও কিন্তু হবে, কারণ ভ্যারিয়েবল ক্যারেক্টার বলেছি। ওকে, আচ্ছা, তাহলে কি করলাম? পরবর্তী হচ্ছে নেম, ভ্যারিয়েবল ক্যারেক্টার, এটার সাইজ দিতে হবে না? ধরো এই নাম লেখার জন্য আমি 30 সাইজ দিলাম, তারপরে কমা। তারপরে কি আছে? ডিপার্টমেন্ট, সেম ভাবে দিলাম ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন এটা তো দরকার হচ্ছে না, এটা একটু মিশাই দিই আমরা, যেহেতু আমরা বুঝে ফেলেছি এতক্ষণে এটা কি করেছি না করেছি। ওকে ওকে, তাহলে কি ডিপার্টমেন্ট নিলাম, এটাও আমাদের কি হবে? এটাও আমাদের ভার্কার দিতে হবে। সো ভ্যারিয়েবল ক্যারেক্টার, এটার একটা সাইজ দরকার। আমরা ডিপার্টমেন্ট সর্বোচ্চ ধরো 20 দিয়ে দিলাম বাবারা, মানে 20টা ওয়ার্ড সে সাপোর্ট করবে। তারপর একটা কমা দিলাম, তারপরে কি আছে? জিপিএ, জিপিএ দিয়ে দিলাম। জিপিএ, জিপিএ কি হয়? নাম্বার। সো এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, এটা সাইজ দিয়ে দিলাম 4। তারপরে ঘিরে দিলাম একটা সেমিকোলন দিলাম। আমি কি বোঝাতে পেরেছি কোডটা? আবার বলি, যে প্রথমে বলেছে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে, যার ফলে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম। তারপরে ওই টেবিলে কি কি কলাম থাকবে বা কি কি ফিল্ড থাকবে সেটাকে আমাকে অ্যাট ফার্স্ট কি করতে হবে? বলে দিতে হবে। তাহলে প্রথম ফিল্ড হচ্ছে আমাদের রোল নাম্বার। এই যে রোল নাম্বার নিলাম, ওইটার একটা কি করলাম? ওইটা টাইপ দিলাম এবং ওটা সাইজ দিলাম। তারপরেটা হচ্ছে নেম, ওই ফিল্ডের নাম দিলাম, ওটা টাইপ দিলাম, ওটা সাইজ দিলাম। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমার এই কলামের নাম, ওইটার টাইপ অ্যান্ড ওটার সাইজ। তারপর হচ্ছে জিপিএ, কলামের নাম, ওইটার টাইপ অ্যান্ড ওটার সাইজ। লাস্টে দিলাম কিন্তু আমি সেমিকোলন। লাস্টে কি দিলাম? সেমিকোলন। সো এটা দেওয়ার পরে
তোমাদের মাঝে এটা হাজির হয়ে যাবে, যে এতটুক চলে আসবে তোমাদের মাঝে, এতটুক চলে আসবে। বুঝতে পেরেছি? এখন দেখো এইখানে যে ভ্যালুগুলো ইনপুট করা আছে না, এই ভ্যালুগুলো কিভাবে ইনপুট করতে হবে। আচ্ছা, কত বললো টেবিল তৈরি করো, টেবিল তৈরি করে দিলাম। এখন বলছে এখানে 1 2 3 4 5 6টা ভ্যালু আছে না, এখন বলছে যে এই টেবিলে 6টা ভ্যালু ইনপুট দাও। মানে এই যে তোমাদের সামনে তো আমি এখানে এটা দিয়ে ফেলেছি বা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু ধরে নাও তোমাদের পরীক্ষার হলে আসলো কি শুধু বলা আছে একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করো, যেইখানে রোল নাম্বার থাকবে, নেম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে এবং জিপিএ থাকবে। ক্রিয়েট করে ফেললাম। এবার বলছে ওইখানে তোমরা 3টা ভ্যালু ইনপুট দাও, কিন্তু কিভাবে দিবা সেটা বলেনি, শুধু বলেছে ক্রিয়েট করো, এই সমস্ত কলাম থাকবে। খতে যে বলেছে কি 3টা ভ্যালু ইনপুট দাও, 3টা ডিফারেন্ট, মানে এই যে 102 মাহবুব সায়েন্স 5, টোটালটা কিন্তু একটা ভ্যালু। মানে শুধু এটা না যে 102 একটা, মাহবুব একটা, সায়েন্স একটা, এটা কিন্তু না বাবারা, ঠিক আছে? তাহলে 3টা ভ্যালু ইনপুট। তাহলে এখন আমরা ইনপুট দেওয়ার জন্য কিভাবে করব, এটা তো বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটু ইনপুট কিভাবে নিব একটু দেখি আমরা, যে আমরা এই টেবিলে কিভাবে ডেটা ইনপুট দিব। দেখো তাহলে এটার জন্য আমরা কি করতে পারি। আচ্ছা, ভ্যালু ইনপুট, আমরা এখন কাজ শিখবো ভ্যালু ইনপুট নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করব, এটার জন্য এট ফার্স্ট যেটা করতে হবে, লিখতে হবে ইনসার্ট ইনটু, ইনসার্ট ভ্যালু দিচ্ছি না, ইনসার্ট করছি ইনটু কার মধ্যে, আমার টেবিলের নাম। তাহলে কি লিখতে হবে, ইনসার্ট ইনটু দেন টেবিলের নাম। যেহেতু এখানে টেবিলের নাম দেওয়া আছে স্টুডেন্ট, সো আমি কি করলাম, স্টুডেন্ট দিয়ে দিলাম। ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আমি কি একটা ভ্যালু দিচ্ছি না অনেকগুলো ভ্যালু, অনেকগুলো ভ্যালু দিব না, যার ফলে এখানে লিখতে হবে ভ্যালুস, দেন এটা ঘিরে দাও। তাহলে বুঝতে পেরেছো যে আমি স্টুডেন্ট টেবিলে অনেকগুলা ভ্যালু দিচ্ছি, সো ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুস। এখন দেখো আমি প্রথমে যে ফিল্ডটা আছে, প্রথম ফিল্ডে কি আছে, রোল নাম্বার আছে না, তার মানে এখানে কি একটা রোল নাম্বার দিতে হবে। আমি দিলাম কত 102, তারপর একটা কমা দাও। তারপরে নেম দেওয়া আছে, নেমে কি দেওয়া আছে, মাহবুব দেওয়া আছে না, তাহলে আমি এখানে লিখে দিলাম মাহবুব, তারপরে কমা। তারপরে কি দেওয়া আছে, ডিপার্টমেন্ট সায়েন্স, সো আমি দিয়ে দিলাম সায়েন্স দিলাম। তারপরে কি দেওয়া আছে, জিপিএ 5, আমি জিপিএ 5 দিয়ে দিলাম, তারপরে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এইখানে যে কাজটা হয়েছে এটা হচ্ছে একটা কাজ হলো। সো এই লাইনটা লেখার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই লাইনটা তখন চলে আসবে, তোমাদের সামনে তখন এই লাইনটা আসবে। এই যে তোমরা যে ভ্যালুটা দিয়েছো, এই যে তোমাদের এই ভ্যালুটা তখন চোখের সামনে দেখতে পাবা। একটা ভ্যালু দিয়েছো, তোমাদের কি বললাম 3টা ভ্যালু। সো সেম কাজটা আমি আরো কয়বার করব, আরো 2বার করব। তাহলে তারপরের লাইনে যে আবার লিখবা ইনসার্ট ইনটু টেবিলের নাম অনেকগুলো ভ্যালু, সো যার ফলে ভ্যালুস, তারপরে কি হবে 109, তারপরে হচ্ছে হাসান, তারপরে হচ্ছে বিজনেস স্টাডিজ, শুধু লিখে দিলাম বিএস, তারপরে জিপিএ পাইছে কত 4.8। বাচ্চারা তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যখন তোমরা ভ্যালু ইনপুট দিচ্ছ, আমরা যখন নাম্বার নিয়ে কাজ করছি, ধরে নাও যেখানে একটা নাম্বার নিয়ে কাজ করলাম না, এই যে নাম্বার, এখানে কিন্তু কোনো ডাবল কোটেশন ইউজ করিনি। মনে রাখবা যখন তোমরা কোনো টেবিলে ডেটা ইনপুট করবা বা যেটাই করো না কেন, ডেটাবেসে বেসিক্যালি যখন নাম্বার নিয়ে কাজ করতে হয় আমাদের কিন্তু কোটেশনের দরকার হয় না। কিন্তু তুমি যখন ভ্যারিয়েবল ক্যারেক্টার বা এই সমস্ত জিনিস নিয়ে যখন কাজ করবা অবশ্যই কিন্তু ডাবল কোটেশন দিতে হবে, মনে থাকবে? তাহলে আমরা কয়টা ভ্যালু ইনপুট দিলাম, 2টা দিলাম। সো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে তোমাদের এই ভ্যালুটাও কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে আমরা এখানে কয়টা ভ্যালু ইনপুট দিয়েছি, 5টা ভ্যালু ইনপুট দিয়েছি। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা একটা টেবিল কিভাবে ক্রিয়েট করব, দেন ওই টেবিলে ভ্যালু কিভাবে দিব? আচ্ছা, যদি আমরা বুঝতে পারি, এখন দেখো আমরা প্রায় 29টা এসকিউএল শিখবো। কয়টা এসকিউএল শিখবো বাচ্চারা, 29টা এসকিউএল শিখবো। এই 29টা এসকিউএল শিখলে কথা দিচ্ছি যেখান থেকে প্রশ্ন আসুক, যেই বোর্ডেরই হও না কেন, পারবা ইনশাল্লাহ। ওকে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো তো আমাদের প্রথম কোশ্চেন কি দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, স্টুডেন্ট টেবিল থেকে
শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের রোল নাম্বার নেম ফিল্ড প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। আমাদের কিন্তু কোশ্চেন এভাবে আসবে, একদম সৃজনশীল এভাবে আসবে, ঠিক আছে? দেখো তাহলে কি বলেছে, স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের বাচ্চা কাচ্চা, যেই যে কন্ডিশন দেওয়া আছে একটু মাথায় রাখবা, শুধুমাত্র কি বলেছে, সায়েন্সের শিক্ষার্থীদের কি কি চেয়েছে, রোল নাম্বার চেয়েছে, নেম চেয়েছে, আর কিছু চেয়েছে না। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলে সায়েন্সের যে শিক্ষার্থী আছে, সায়েন্সের শিক্ষার্থী কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, দুইটা আছে না, তাদের কি কি চাইছে, রোল নাম্বার চাইছে আর নেম চাইছে। তাহলে আমাকে অবশ্যই শুধুমাত্র মাহবুব, এই যে নেম চাইছে আর কি চাইছে, রোল, তার মানে কি এ দুটা নিয়ে আসতে হবে না, এই যে সায়েন্স আর এ দুটা নিয়ে আসতে হবে শুধু, যে মাহবুব হাসান 102 109 আর ডিপার্টমেন্ট হচ্ছে কি সায়েন্স। তাহলে আমরা একটু কোডিংটা করার চেষ্টা করি, তারপর আমরা দেখি আউটপুট আসে কিনা। আচ্ছা, তাহলে আমরা একটু কোডিং করি। তাহলে আমরা কি করব, স্টুডেন্ট টেবিল থেকে নিয়ে আসবো রোল। তাহলে নিয়ে আসার জন্য প্রথমে কি করতে হবে, সিলেক্ট, SELECT। যখন তোমরা কোনো কিছু নিয়ে আসবা তখন কি ইউজ করবা, সিলেক্ট ইউজ করবা। একটু আবার রিপিট করে দেখো, আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করলাম, টেবিল বা ডেটাবেস যখন ক্রিয়েট করলাম তখন কি লিখলাম, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম এই তো। যখন আমরা টেবিলে ভ্যালু দিলাম তখন আমরা কি করলাম, ইনসার্ট ইনটু ভ্যালুস। যখন আমরা কিছু নিয়ে আসব বা রিট্রাইভ করব, অনুসন্ধান করে খুঁজে বের করব, তখন কি ইউজ করতে হয় বাচ্চারা, সিলেক্ট ইউজ করতে হয়। এটা যেন মাথায় থাকে তোমাদের, হ্যাঁ? তাহলে আমরা কি করব, সিলেক্ট। আচ্ছা, ধরলাম, নিয়ে আসার জন্য ধরলাম, কি কি নিয়ে আসতে বলেছে, রোল নাম্বার নিয়ে আসতে বলেছে, নেম নিয়ে আসতে বলেছে। তাহলে সুন্দর করে লিখে দাও, সিলেক্ট রোল নম কমা আর কি নিয়ে আসতে বলেছে, নেম নিয়ে আসতে বলেছে। তাহলে যেটা যেটা নিয়ে আসতে বলেছে আমি সেটা সেটা কি করলাম, দেখো তো, যেটা যেটা নিয়ে আসতে বলেছে আমি সেটা সেটা ধরে ফেললাম। আচ্ছা, নিলাম। কোথা থেকে নিয়ে আসতে হবে, স্টুডেন্ট টেবিল থেকে নিয়ে আসতে হবে। তাহলে সিলেক্ট রোল কমা নেম, কোথা থেকে নিয়ে আসবো, তাহলে কি আসবে, ফ্রম স্টুডেন্ট, টেবিলের নাম ফ্রম স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট টেবিল নিয়ে আসবো শুধুমাত্র যাদের ডিপার্টমেন্ট সায়েন্স। তাহলে কি করবো, সিলেক্ট রোল নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার, ডিপার্টমেন্ট কি বলেছে, সায়েন্স বলেছে না, তাহলে লিখে দিব হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল ডাবল কোটেশন SCIENCE সায়েন্স। দেন আমরা শেষ করে দেবো। আমি কি করলাম, আমাদের বলেছে স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স শিক্ষার্থীদের রোল নাম্বার নেম নিয়ে আসতে হবে। তাহলে যেই যেই ভ্যালুগুলো নিয়ে আসতে হবে সেটাকে আমরা কি করলাম, আগে সিলেক্ট করলাম, সিলেক্ট রোল নাম্বার নেম, কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট টেবিল, তারপর কন্ডিশন চেক করলাম, ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স। তো এই লাইনটা লেখার সঙ্গে সঙ্গেই চলে গেল। আচ্ছা দেখি, এই লাইনটা লেখার সঙ্গে সঙ্গেই তোমরা এই আনসারটা পেয়ে যাবা। আমি কি বুঝাতে পেরেছি, তোমরা এটা পেয়ে যাবে। এই যে দেখো, এই কোডটা লেখার সঙ্গে সঙ্গে তোমাদের আউটপুট কিন্তু এটা চলে আসবে। দেখো, আমরা যে প্রথমে বললাম না দুইজন আসবে, মাহবুব এন্ড হাসান, দেখো মাহবুব আর হাসানের ভ্যালুটা কিন্তু চলে আসছে, রোল নম্বরও চলে আসছে, আর এই দুজনে কিন্তু দেখো আমাদের সায়েন্স আছে। তার মানে আমরা যে কোডটা করেছি ঠিক হয়েছে। তো এটা ছিল আমাদের পরীক্ষা লিখতে হবে, আর তোমাদের বিশ্বাস আরো আমার প্রতি বেশি আনার জন্য আমি এখানে একটা আউটপুট স্ক্রিন দিয়েছি। সো এটা করলেই তোমরা এই আউটপুটটা পেয়ে যাবা। তার মানে কি আমাদের এই এসকিউএলটা ঠিক আছে। তাহলে কি দেখো, সিলেক্ট রোল নেম ফ্রম স্টুডেন্ট টেবিল ওয়াই ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এখন দেখি নেক্সট কোয়েরি কি দেওয়া আছে বাবারা। নেক্সট দেখো, অনেকগুলো কোয়েরি দেওয়া আছে। নেক্সট যে কোয়েরিগুলো দেওয়া আছে সেটা কি, উদাহরণ স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম হাসান তার সকল তথ্য প্রদর্শন করো। স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম হাসান তার সকল তথ্য। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বাবা, দেখ, সেটা হচ্ছে যখন আমাদের এই সকল তথ্য বলবে তখন আমরা স্টার ইউজ করব। কি ইউজ করব? স্টার। স্টার মানে সকল। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি আমরা সবাই। স্টুডেন্ট টেবিল থেকে যার নাম হাসান তার সকল তথ্য নিয়ে আসতে হবে। তাহলে যেটা যেটা নিয়ে আসতে হবে এট ফার্স্ট তুমি আগে সেটা সিলেক্ট করো। তাহলে সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম কি? স্টুডেন্ট টেবিল। আচ্ছা, স্টার মানে কি? 14 গোষ্ঠী, ওই নামের যা আছে সবকিছু নিয়ে চলে আসবে টেবিল থেকে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাহলে কি করলাম, স্টুডেন্টের টেবিল থেকে 14 গোষ্ঠী নিয়ে চলে আসলাম।
তারপরে কি করব, হোয়ার নেম, সরি, হোয়ার নেম ইকুয়াল টু কি দেওয়া আছে বাবা, হাসান। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চলে আসবে। একটু আমরা আউটপুটটা দেখি বাবারা, দেখো দেখো তাহলে আমাদের কি আসলো, আমরা কি করলাম, এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম ইকুয়াল টু হাসান, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাসানের রোল নম্বর, হাসানের নেম, ডিপার্টমেন্ট, জিপিএ সব চলে আসছে না? তাহলে যখন কোনো কিছু তোমরা নিয়ে আসবা, মানে একজন ব্যক্তির যাবতীয় ইনফরমেশন বা সকল ইনফরমেশন যখন নিয়ে আসবা, তখন এই স্টারটা ইউজ করবা। সিলেক্ট করলাম, স্টুডেন্ট টেবিলের যা আছে 14 গোষ্ঠী, কার, হাসানের 14 গোষ্ঠী উদ্ধার করে নিয়ে চলে আসলাম। এই যে রোল নম্বর দেওয়া আছে 109, নেম হাসান, ডিপার্টমেন্ট এটা, ঠিক আছে। এবার আমরা 2 নম্বরটা দেখি কি বলেছে, স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম মাহবুব, জেসমিন, সাকিব, প্রথমে করলাম একটা, এবার করতেছি 3টা। স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম মাহবুব, জেসমিন ও সাকিব, তাদের তথ্য প্রদর্শনের এসকিউএল কমান্ড লিখো। তার মানে কি বলেছে, তাদের যাবতীয় ইনফরমেশন নিয়ে আসতে হবে শুধুমাত্র এই 3 জনেরই। আমরা এখানে করলাম হাসানের, আর এখন করব আমরা বাকি 3 জনের। তাহলে আমরা কিভাবে করি বাচ্চা একটু দেখি। তাহলে আমি প্রথমে লিখবো সিলেক্ট, যেহেতু 3টা স্টুডেন্টের সবকিছু নিয়ে আসতে বলেছে, সিলেক্ট সবকিছু মানে স্টার, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল থেকে সমস্ত ডেটাগুলো নিয়ে আসলাম, হোয়ার নেম ইন, হোয়ার নেম ইন আমরা কি করলাম, মাহবুব, তারপরে কমা দিয়ে এখানে করছি, আমাদের আউটপুটটা এখানে আসবে, তারপরে জেসমিন, তারপরে সাকিব, দেন আমাদের সেমিকোলন। তার মানে কি করলাম, সিলেক্ট করলাম, স্টুডেন্ট টেবিল থেকে যা আছে 14 গোষ্ঠী উদ্ধার করে নিয়ে আসলাম, কাদের, হোয়ার নেম ইন মাহবুব, জেসমিন, সাকিব। এখানে আমরা নেম ইন ইউজ করেছি কেন, নেম ইনটা ইউজ করেছি বোঝাতে যাচ্ছি যাদের নামটা হচ্ছে এদের মধ্যে থাকবে, মাহবুব, জেসমিন, সাকিব, আমাদের বলেছে না এই 3টা নিয়ে আসতে। সো আমরা নেম ইন করেছি, হোয়ার নেম ইন, বাকি 3টা দিয়ে দিলাম, এই 3টার যাবতীয় চলে আসবে। একটু আউটপুটটা দেখো বাচ্চারা, আউটপুটটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো আউটপুটটা দেখো, তাহলে আমরা কি করলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম ইন মাহবুব, জেসমিন এন্ড সাকিব, দেখো সব চলে আসছে, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সাম্পল, কি দেওয়া আছে, স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম মাহবুব, জেসমিন, সাকিব নয়, এখানে করলাম যাদের নাম এই 3 জন, আর এখন করব এই 3 জন ব্যতীত বাকি সবার ইনফরমেশন নিয়ে আসতে। তাহলে কিভাবে করি বাচ্চারা দেখো, 3 জন ব্যতীত বাকি সবার, শুধু এটা মনে রাখো যে এখানে বলেছে 9, তাহলে ওই 3 জন ব্যতীত কি করতে হবে, সেম কাজ করব, শুধুমাত্র এই যেখানে হোয়ার নেম ইন দিয়েছিলাম ওখানে শুধু নট ইন দিয়ে দেব। এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম নট ইন, এখন যে নামগুলো বলেছে নামগুলো শুধু দিয়ে দাও, মাহবুব, জেসমিন এন্ড সাকিব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের মাহবুব, জেসমিন এবং সাকিব এই 3 জনের ব্যতীত বাকি ইনফরমেশন গুলো আসবে। দেখি কিভাবে আসে বাকি ইনফরমেশন গুলা। এই যে দেখো আমাদের বাকি ইনফরমেশন চলে আসছে, দেখো যে প্রথমে আমরা কি করলাম, মাহবুব, জেসমিন আর সাকিবটা নিয়ে আসলাম, আর এটাতে বললাম কি ওই 3 জনেরটা বাদে। তাহলে এখানে পরিবর্তনটা কোথায় হলো বাচ্চারা, এখানে পরিবর্তনটা হলো শুধু এখানে, যে আমরা করেছিলাম হোয়ার নেম ইন, আর এখানে করলাম হোয়ার নেম নট ইন। এই যে হোয়ার নেম নট ইন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো
ওই তিনজন ব্যতীত হাসান, শিরিন, মারুফার ইনফরমেশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের 4টা এক্সাম্পল শেষ। আমরা একটু নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলেছে বাচ্চারা একটু দেখি আমরা। নেক্সটে কি কি দেওয়া আছে একটু দেখি। আচ্ছা দেখো এক্সাম্পল 5 কি বলা আছে একটু এক্সাম্পলটা বলা আছে স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর রোল 213 তার সকল তথ্য করতে হবে। কি বলেছে? সকল তথ্য। দ্যাট মিন্স এখানে আমার স্টারটা নিয়ে কাজ করতে হবে। কার? যার রোল, কন্ডিশনটা দেওয়া আছে যার রোল 213 তার যাবতীয় ইনফরমেশন নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে করতে পারি? সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম হচ্ছে কি বাবারা? স্টুডেন্ট। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, বাট কন্ডিশনটা কি দেওয়া আছে? যার রোল 213। সো হোয়ার রোল নম ইকুয়াল টু 213, 213। তাহলে কি করলাম আমরা স্টুডেন্ট টেবিল থেকে যাবতীয় ইনফরমেশন 14 গোষ্ঠী উদ্ধার করে নিয়ে চলে আসলাম, যার রোল হচ্ছে 213। তাহলে একটু আমরা দেখি আউটপুটটা কি আসে বাবারা। দেখ আউটপুটটা চলে আসছে, দেখ 213 যাবতীয় রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। বুঝতে পেরেছি? আচ্ছা এখন দেখ এক্সাম্পল 6 কি বলেছে? স্টুডেন্ট টেবিলে যেসব শিক্ষার্থীর জিপিএ রেজাল্ট 5-এর নিচে তাদের কি কি চাইছে? যাদের 5-এর নিচে তাদের কি কি চাইছে একটু মনে রাখো। তাদের চাইছি রোল নাম্বার, নাম, বিভাগ, জিপিএ। একটা টেবিলে কি কি কলাম ছিল? একটা টেবিলে কিন্তু এই কলামগুলো ছিল না। রোল নাম্বার ছিল, নাম ছিল, বিভাগ ছিল, জিপিএ ছিল না। 4টাই তো ছিল। তাহলে এই 4টা কথা ভেঙে ভেঙে না রেখে আমার যদি এরকম আসতো সকল তথ্য প্রদর্শন, একই জিনিস না? তোমাকে বলেছে রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ দেখাইতে হবে, আর আমি বলছি কি সব দেখাও। দুটা কথাই তো সেম, শুধু ভেঙে ভেঙে দিয়েছে। দেখো তাহলে কি করব? যাদের জিপিএ 5-এর নিচে, যাদের জিপিএ রেজাল্ট 5-এর নিচে তাদের যাবতীয় এসকিউএল নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে করব আমরা একটু লিখি আমরা। দেখো তাহলে আমরা লিখলাম সিলেক্ট, যেহেতু রোল, নেম, বিভাগ, জিপিএ, তার মানে কি একটা টেবিলে সবগুলো নিয়ে চলে আসতে হবে। আমি তাহলে কি করব? একদম স্টার দিয়ে দিলাম, সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম কি বাবা? স্টুডেন্ট। আমি স্টুডেন্ট টেবিল থেকে সবগুলো ইনফরমেশন নিয়ে চলে আসলাম। কন্ডিশন কি দেওয়া আছে? জিপিএ হতে হবে 5-এর কম। তাহলে আমি কি লিখবো? হোয়ার জিপিএ হচ্ছে 5-এর কম। হোয়ার জিপিএ কি 5-এর কম না? তাহলে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি চলে আসবে? দেখো আমাদের আউটপুটটা চলে আসবে। এই যে আমাদের আউটপুট চলে আসছে। দেখো তাহলে জিপিএর 5-এর কম, দেখো 4.8, 4.8, 4.5। কে কে পাইছে? হাসান, সাকিব, মারুফা। তাদের যাবতীয় ইনফরমেশন নিয়ে চলে আসছি না? রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। তুমি যদি এখানে স্টার না দিয়ে, দিয়েও করতে চাইতা তাও কিন্তু করতে পারতা, শুধু শুধু তোমার লাইনটা বড় হতো। কিভাবে হতো? দেখো এই যে প্রথমে লিখতা রোল নম, কমা দিতা, তারপর লিখতা নেম, তারপর কমা দিয়ে লিখতা ডিপার্টমেন্ট, তারপর কমা দিয়ে লিখতা জিপিএ, তারপর দিতা ফ্রম, দেন স্টুডেন্ট হোয়ার জিপিএ। এগুলো তো দরকার আছে? এত কিছু তো দরকার নেই। যেহেতু আমাকে সবগুলাই চাইছে, সুন্দর করে লিখে দিলাম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপিএ ইকুয়াল টু 5। আচ্ছা শেষ, 6টা শেষ হয়ে গেল। এখন দেখো 7 নম্বর এক্সাম্পল কি বলেছে বাবারা? স্টুডেন্ট টেবিলে যে সব শিক্ষার্থীর রেজাল্ট জিপিএ 5 তাদের রোল, নাম, বিভাগ, জিপিএ, মানে আবার সব। আমরা এখন বের করলাম যাদের জিপিএর 5-এর কম। 5-এর কম কয়জন ছিল? 3জন ছিল না? এখন বলেছে যাদের জিপিএ 5 তাদের যাবতীয় ইনফরমেশন বের করো। তাহলে যাদের জিপিএ 5 তাদের বের করতে হবে না? বের করি। তাহলে কিভাবে বের করবো? দেখো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপিএ বলেছে 5, সো জিপিএ ইকুয়াল টু কত লিখতে হবে? 5। হয়ে গেল। এটা লেখার সঙ্গে সঙ্গেই যাদের রেজাল্ট জিপিএ 5 শুধুমাত্র তাদের ইনফরমেশন গুলো চলে আসবে। একটু আমরা দেখি আউটপুটটা। দেখো যাদের রেজাল্ট 5 তাদের জিপিএ চলে আসে। দেখো 5 কয়জন পাইছে? মাহবুব এন্ড শিরিন পাইছে। দেখো 5
ওকে, আচ্ছা এখন দেখো পরের এক্সাম্পল একটু আলোচনা করি। তাহলে আমাদের কিন্তু 7টা এক্সাম্পল শেষ। পরের এক্সাম্পল দেখো, পরের এক্সাম্পল কি বলেছে বাবারা? পরের এক্সাম্পল বলেছে স্টুডেন্ট টেবিলে যেসব শিক্ষার্থীর জিপিএ রেজাল্ট 4.8 ও 5-এর মধ্যে, কন্ডিশনগুলা এসকিউএল করার ক্ষেত্রে বাবা এই যে কোশ্চেন পাওয়ার পর কোশ্চেন তো দাগ দেওয়া নিষেধ, পারলে পেন্সিল দিয়ে যে কন্ডিশনগুলো দেওয়া আছে একটু মার্ক করে নিস। যে কি বলেছে, স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর জিপিএ রেজাল্ট 4.8 ও 5-এর মধ্যে, এই যে মধ্যে 4.8 থেকে 5-এর মধ্যে, তাদের রোল, নাম, ডিপার্টমেন্ট, জিপিএ, মানে আবার তাদের সবকিছু নিয়ে আসতে হবে যাদের রেজাল্ট হচ্ছে কি 4.8 থেকে 5-এর মধ্যে। তাহলে আমরা কি করব, সেম ভাবে করব, সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট নিলাম, হোয়ার জিপিএ, এখানে আমাদের বিটুইন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, বিটুইন, where GPA between 4.8 and 5। দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপিএ বিটুইন 4.8 and 5, মানে আমি স্টুডেন্ট টেবিল থেকে প্রত্যেকটি ইনফরমেশন নিয়ে আসছি যাদের জিপিএ হচ্ছে 4.5 এবং 8-এর মধ্যে। তাহলে আমি এখানে কি ইউজ করলাম বাচ্চারা, এখানে আমরা বিটুইন ইউজ করলাম, মনে থাকবে আমরা এখানে কোনটা ইউজ করলাম, আমরা এখানে বিটুইন ইউজ করলাম। এই বিটুইনের মাধ্যমে আমি রেজাল্টটা বলে দিলাম, আমার যে জিপিএটা 4.8 থেকে 5-এর মধ্যে, 5 থেকে ছোট করা যাবে না, সো এখানে ইকুয়াল দিয়ে দিলাম, এটা করা যাবে না, সো এখানে ইকুয়াল দিয়ে দিলাম, মানে 4.8 থেকে 5-এর মধ্যে থাকবে, এটা আমরা করে দিলাম ওয়ার জিপিএ বিটুইন 4.8 and 5, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। দেখো পরবর্তী কি বলেছে, উদাহরণ 9 কি বলেছে, উদাহরণ 9 একটা আমরা দেখি। উদাহরণ 9 বলেছে স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সকল তথ্য দেখাও, সকল তথ্য দেখাও। তাহলে এখানে আমাদের কি কি বলেছে, দুইটা গ্রুপের যাবতীয় ইনফরমেশন, গ্রুপটা কি, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে হিউম্যানিটিজ। তাহলে আমরা কি করতে পারি, সকল তথ্য দেখাতে বলেছে, হ্যাঁ সকল তথ্য। তাহলে আমরা কি করব, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার ডিপার্টমেন্ট equal to science and কি বলেছে, হিউম্যানিটিস। এই যে এন্ড দিয়ে আমরা করে ফেললাম। তো এটা করার সঙ্গে সঙ্গে আমাদের আউটপুটটা দেখতে কেমন হবে, আউটপুটটা আমাদের ঠিক এরকম আসবে। দেখো আউটপুটটা কি আসছে, যে আমরা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে চলে আসলাম যাদের ডিপার্টমেন্ট সায়েন্স এবং হিউম্যানিটিস, এই যে বলেছে না সায়েন্স ও হিউম্যানিটিস ডিপার্টমেন্ট, এই যে দেখো সায়েন্সেরও চলে আসছে, হিউম্যানিটিসেরও চলে আসছে। ওকে, আচ্ছা 10 নম্বর কি বলেছে, স্টুডেন্ট টেবিলে শিক্ষার্থীদের যাদের জিপিএ 5, তাদের কি কি বলেছে, রোল বলেছে, নেম বলেছে, রোল আর নেম করতে হবে যাদের জিপিএ 5। এতক্ষণ তো পেরে যাওয়ার কথা বাবা, মুখে বলি তারপর আবার লিখে দিচ্ছি। স্টুডেন্ট টেবিলে যাদের জিপিএ 5 তাদের রোল, তাহলে কি করব, যেই দুটো দেখাইতে বলেছে, এই দুটো দেখাইতে বলেছে না, এই দুটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট রোল কমা নেম ফ্রম টেবিলের নাম কি, স্টুডেন্ট টেবিল হোয়ার জিপিএ ইকুয়াল টু 5। ঠিক আছে, খুব সহজ, দেখ তাও লিখে দিচ্ছি একবার, কি কি লিখতে হবে, সিলেক্ট যেটা যেটা নিয়ে আসতে বলেছে, রোল নেম ফ্রম স্টুডেন্ট where GPA equal to 5, where 5। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি আসবে বাবারা, আমাদের আউটপুটটা দেখ এরকম চলে আসবে। তাহলে যাদের যাদের জিপিএ 5 শুধুমাত্র তারাই কিন্তু চলে আসছে।
একজন কে, একজন মাহবুব, একজন জেসমিন আর একজন শিরিন। আমরা এই টেবিলটা দেখতে পাই যে জিপিএ 5 কয়জন পাইছে? 5। একজন পাইছে, 2জন পাইছে, 3জন। তাদের নাম কি? মাহবুব, জেসমিন, শিরিন। তাহলে তাদের ইনফরমেশন চলে আসছে, মাহবুব, জেসমিন, শিরিন। ওকে, আচ্ছা। এই তো, তাহলে আমাদের কয়টা গেল? আমাদের 10টা গেল। এখন আমরা একটু পরবর্তী এক্সাম্পল একটু আলোচনা করি। পরবর্তীতে কি বলেছে বাবারা, দেখ। সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স অথবা হিউম্যানিটিস ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অথবা তাদের রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ সবকিছু দেখাইতে বলেছে। তাহলে আমরা কি করে করতে পারি? এখানে আমরা ইন দিয়েও করতে পারি, হোয়াইট ডিপার্টমেন্ট ইন, ডিপার্টমেন্ট নট ইন, এটাতেও করতে পারি। একটু আগে আমরা যেটা শিখলাম, দেখ। তাহলে এখানে আমরা কি করব? ওই যে করলাম না আমরা, ওই যে মাহবুব, জেসমিন, যাদের নাম করলাম 2 নম্বর বা 3 নম্বরে, যাদের নাম তার শুধু তাদের ইনফরমেশন নিয়ে আসলাম। আবার বললাম কি, ওই 3জন ব্যতীত বাকিগুলোর নাম। তাহলে এটা কি বলেছি? স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর ডিপার্টমেন্টের সমস্ত কিছু, রোল নাম্বার এন্ড নেম চাইছে, সবই চাইছে, রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ, তার মানে সবই চাইছে। তাহলে কিভাবে করতে পারি? সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট বলেছে না, এটা অথবা এটা। তাহলে আমি কি করে দিতে পারি? হোয়ার ডিপার্টমেন্ট, ইন সায়েন্স, আমরা এভাবে করতে পারি। আর একটা দিতে পারি আমরা হিউম্যানিটিস। এই যে এটা করার সঙ্গে সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর দেখ যাবতীয় ইনফরমেশন চলে আসছে। এই যে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর। তাহলে আমরা কি করলাম? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। তো এভাবে করতে পারতি যে হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, এভাবেও করা যায়, আবার ইন দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই, ডিপার্টমেন্ট ইন। এখন কি বলেছে? সায়েন্স অথবা হিউম্যানিটিস শিক্ষার্থী নয়। তাহলে আমরা কি করবো? এখানে ডিপার্টমেন্ট ইন করলাম, আর ওখানে সেম কাজটা করবো, ডিপার্টমেন্ট নট ইন। তাহলে আমরা কি করব? সেম কাজ, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট, আমরা কি করবো এখানে? নট ইন। তার মানে কি, ওই দুটা ব্যতীত বাকি সব চলে আসবে। এই তো, ঠিক আছে। তাহলে এটা করলে আমাদের আউটপুটটা দেখতে ঠিক এরকম আসবে। দেখ, এই যে আউটপুটটা চলে আসছে। ওকে, আউটপুটে কি আসছে? এই যে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বাদে এই যে বিজনেস ফ্যাকাল্টি 2জন ছিল, চলে আসছে জেসমিন এন্ড সাকিব। আচ্ছা বাচ্চারা, তাহলে এখন আমরা কি করব? আমরা 13 নম্বর এক্সাম্পলটা দেখি কি বলেছে। স্টুডেন্ট টেবিল থেকে বিজনেস স্টাডিজ এর শিক্ষার্থীদের জিপিএ এবং অন্যান্য ডিপার্টমেন্টের শুধুমাত্র জিপিএ 5 প্রাপ্ত যারা, তাদের রোল, নেম, ডিপার্টমেন্ট ও জিপিএ প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড করতে বলেছে। তার মানে এখানে কয়টা কন্ডিশন আছে? 2টা। একটা হচ্ছে যারা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, তাদের আমাদের ইনফরমেশন নিয়ে আসতে হবে, এবং যারা শুধুমাত্র অন্যান্য ডিপার্টমেন্টে যারা জিপিএ 5 প্রাপ্ত, তাদেরটাও নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা করব সিলেক্ট স্টার ফ্রম, টেবিল হচ্ছে কি আমাদের? স্টুডেন্ট টেবিল। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু আমাদের বিজনেস স্টাডিজ দেওয়া আছে। আমি শুধুমাত্র বাচ্চারা বিএস লিখলাম। হ্যাঁ, আর একটা কি দেওয়া আছে? যাদের জিপিএ শুধুমাত্র। তাহলে এখানে আর একটা কন্ডিশন ইউজ করা লাগবে, সেটা হচ্ছে অর জিপিএ ইকুয়াল টু 5। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাদের বিজনেস ফ্যাকাল্টি এবং যাদের জিপিএ আছে প্রাপ্ত, শুধুমাত্র তারাই কিন্তু পাবে। দেখ, আমরা একটা আউটপুটটা দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে, অনেক বুঝতে পেরেছি। এই যে,
তাহলে কি করলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু বিজনেস স্টাডিজ এবং জিপিএ হচ্ছে 5। দেখ শুধুমাত্র যারা বিজনেস স্টাডিজ এর ইনফরমেশন আসবে, আর যারা শুধুমাত্র 5 পাইছে তাদেরও কিন্তু ইনফরমেশন আসছে। ওকে, আচ্ছা এবার দেখি আমরা পরবর্তী কি দেওয়া আছে কুয়েরি। পরবর্তী কুয়েরিটা আমরা দেখি 14 নম্বর কি বলেছে। 14 নম্বর বলেছে স্টুডেন্ট টেবিল অনুযায়ী যেসব শিক্ষার্থী জিপিও 5 পায়নি তাদের রোল, নাম এবং জিপিএ প্রদর্শনের জন্য করো। যারা পায়নি তাহলে আমরা কি করতে পারি, হোয়ার জিপিএ নট ইন, হয়ে গেল, করলাম না, ইন নট ইন। তাহলে যারা 5 পায়নি তাহলে আমরা কি করতে পারি, সিলেক্ট, কি কি দেখাতে বলেছে, রোল, নাম, জিপিএ। তাহলে সিলেক্ট রোল, নাম, জিপিএ কোন টেবিল থেকে, ফ্রম স্টুডেন্ট যারা জিপিএ পায়নি, ওয়ার জিপিএ নট ইন 5। যারা জিপিএ 5 পায়নি, এর একটা ছোট্ট করে একটা দিয়ে দিলাম, যারা জিপিএ 5 পায়নি তাদের ইনফরমেশন দেখাইতে বলেছে। দেখ ঠিক আছে কিনা, যারা জিপিএ 5 পায়নি তাদের ইনফরমেশন দেখাইতে বলেছে। দেখ বাবা, এই যে মারুফা, সাকিব, হাসান, এরা জিপিএ 5 পায়নি, তাহলে কি করলাম, সিলেক্ট রোল, নেম, জিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার জিপিএ নট ইন 5। 15 নম্বর কি বলেছে, স্টুডেন্ট টেবিলে 200 থেকে 300-র মধ্যবর্তী রোলধারী শিক্ষার্থীদের রোল এবং নাম প্রদর্শন করো। তাহলে আমরা কি করতে পারি, এই যে বিটুইন করলাম না, হোয়ার রোল বিটুইন এই, তারপর আমরা একটা 4.8 করলাম না, যে যাদের রেজাল্ট 4.8 আর 5 এর মধ্যে, ঠিক একইভাবে তাহলে আমরা কি করতে পারি, সিলেক্ট, কি কি নিয়ে আসতে বলেছে, রোল নাম্বার বলেছে, নাম, তাহলে আমরা কি করব, সিলেক্ট রোল নম কমা ফ্রম স্টুডেন্ট, নিয়ে আসলাম। কি বলেছে, মধ্যবর্তী রোল, তাহলে কি করতে হবে, হোয়ার রোল নম বিটুইন, কত বলেছে, সঙ্গে সঙ্গে আমাদের 200 থেকে 300-র মধ্যে যাদের রোল নাম্বার তাদের ইনফরমেশন চলে আসবে। দেখো 200 থেকে 300-র মধ্যে যাদের রোল নাম্বার, তাহলে যে জেসমিন এন্ড সাকিব, তাহলে কি করলাম, সিলেক্ট রোল নাম কমা নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল বিটুইন 200 and 300। ওকে, আচ্ছা 16 নম্বর কি বলেছে, স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর নামের শুরুতে, গুরুত্বপূর্ণ একটা জিনিস, ডিফারেন্ট, এতক্ষণ তো আমরা প্রায় সিমিলারই করছিলাম, নামের শুরুতে এম আছে কিংবা নামের শেষে এম আছে কিংবা নামের মাঝখানে আছে, এগুলা কিভাবে করব, তাদের কি কি চাইছে, রোল, নেম, জিপিএ। তাহলে কিভাবে করতে হয় একটু দেখি আমরা। নামের শুরুতে, তার মানে প্রথমে আগে অক্ষরটা রাখবা, তারপর পার্সেন্টেজ, এটা হচ্ছে শুরুতে। যদি বলে নামের শেষে, অক্ষর পরে, আগে পার্সেন্টেজ, আর মাঝখানে বললে মাঝখানে। দেখো তাহলে কি বলেছে, কি কি নিয়ে আসতে হবে, রোল, নেম, জিপিএ। তাহলে আমরা কি করব, সিলেক্ট select role, name and GPA, name, GPA from student টেবিল থেকে নিয়ে নিলাম, স্টুডেন্ট টেবিল থেকে নিয়ে নিলাম, হ্যাঁ, কিন্তু কি বলেছে, যাদের নামের শুরুতে হোয়ার নেম লাইক, এমটা ছিল বড় হাতের, হোয়ার নেম লাইক, যেহেতু নামের শুরুতে বলেছে, সো আগে আমার অক্ষরটা যাবে, তারপরে আমার পার্সেন্টেজ যাবে। এটা হচ্ছে নামের শুরুতে, হোয়ার নেম লাইক, মনে থাকবে। এই যে তাহলে কি করলাম, সিলেক্ট করলাম, রোল নিলাম, নেম নিলাম, জিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার নেম লাইক, নামের শুরুতে বলেছে এর জন্য এম, সো আগে এম দিয়েছি, তারপর পার্সেন্টেজ। যদি আসতো নামের শেষে তাহলে কি হতো, যদি বলতো শেষে তাহলে আমরা এটা ইউজ করতাম, এটা হচ্ছে শেষে,
দেখি একটু আমরা আউটপুটটা দেখি। আমরা একটু আউটপুটটা দেখি বাবারা, দেখ এই যে, তাহলে যাদের নামের শুরুতে যে মাহবুব এন্ড মারুফা কিভাবে করলাম, সিলেক্ট রোল নেম জিপিএ ফ্রম স্টুডেন্ট ওয়ার নেম লাইক M%, মনে থাকবে? আচ্ছা, নেক্সট ভিডিওতে চলে যাই, নেক্সট মানে লেকচারে যাই। দেখো নেক্সটে কি দেওয়া আছে কোয়েরি, নেক্সট কোয়েরি দেওয়া আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের ডেটা সমূহকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়, 1 2 3, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। পরবর্তী দেখো এটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে কি, 3 2 1, এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং। তাহলে এই অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের ডেটা সমূহকে সাজাও। তাহলে আমরা কি করতে পারি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আমাদের কি বলেছে, আমরা স্টুডেন্ট টেবিল থেকে যাবতীয় কিছু নিয়ে আসলাম, নেম ফিল্ডের ডেটা সমূহকে অ্যাসেন্ডিং। তাহলে কি করতে পারি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম ফিল্ডকে বলেছে না, অর্ডার বাই নেম অ্যাসেন্ডিং, সো ASC। এটা আমরা করলাম, স্টুডেন্ট টেবিল থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে আসলাম এবং নেম ফিল্ডকে আমরা অর্ডার করলাম, অর্ডার বাই নেম ফিল্ড অ্যাসেন্ডিং, মনে থাকবে? তাহলে আমাদের আউটপুট কি আসবে একটু দেখো বাবারা। আউটপুট আসবে ঠিক এরকম, এই যে, এই যে আউটপুট আসছে আমাদের এরকম, নামের আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছি। অ্যাসেন্ডিং কিভাবে দেখো, হাসানে কয়টা আছে, 1 2 3 4 5টা, তারপরে জেসমিনে আছে মনে হয় 1 2 3 6টা, তারপরে 7টা, এইভাবে কিন্তু আমরা সাজায় গেছি, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে। তারপর আমরা এই যে ABCDEFGH, এই যে H অ্যাসেন্ডিং, আগে কি আসছে, আগে H আসছে না, এটা না, এপাশে এটা না, কিন্তু ABC কাউন্ট করে আগে H তারপর J, এরকম ভাবে আমরা সাজায় গেছি। তো আমরা কি করলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম অ্যাসেন্ডিং। এখন কি বলেছে, ডিসেন্ডিং অর্ডার সাজাইতে সেম জিনিস করে দিব আমরা, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কি করব, অর্ডার বাই ডিসেন্ডিং না, তাহলে অর্ডার বাই কোন ফিল্ডকে, নেম ফিল্ডকে, অর্ডার বাই নেম, ডিসেন্ডিং এর জন্য DESC। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা আমাদের ডিসেন্ডিং অর্ডারে নেমগুলো চলে আসছে। এই যে ডিসেন্ডিং অর্ডারে আসলো, দেখো ডিসেন্ডিং অর্ডারে কিন্তু চলে আসছে। আচ্ছা দেখো নেম ফিল্ডটা এবার কি বলেছে, স্টুডেন্ট টেবিলের সায়েন্স ডিপার্টমেন্টের যাদের GPA 5 তাদের ডেটা প্রদর্শন, মানে কি বলেছে এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ডিপার্টমেন্ট সায়েন্স হওয়া লাগবে এবং জিপিএ কিন্তু 5 হওয়া লাগবে, ঠিক আছে, ডিপার্টমেন্ট সায়েন্স হতে হবে এবং জিপিএও 5 হতে হবে। এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, দেখো একটা হচ্ছে ডিপার্টমেন্ট সায়েন্স আর একটা হচ্ছে GPA 5। তাহলে আমরা কিভাবে করতে পারি বাবারা একটু দেখ, আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট স্টার, তাদের কি বল, তাদের ডেটা সমস্ত, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলে যাবতীয় ডেটা নিয়ে আসলাম, ওকে, কিন্তু ডিপার্টমেন্ট হতে হবে সায়েন্স এবং জিপি হতে হবে 5। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স অ্যান্ড জিপিএ ইকুয়াল টু 5। সো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা বাচ্চারা এরকম একটা আউটপুট আমাদের চোখের সামনে চলে আসছে। দেখো তার মানে কি, মাহবুব, এই যে আমরা এখানে দেখতে পারি যে মাহবুব সায়েন্সের ছিল না, এ প্লাস পাইছে কটা, 3টা, সায়েন্সের একটা, কমার্সের একটা, আর্টসের একটা। তাহলে আমরা কি শুধু সায়েন্সে নিয়ে আসলাম, তাহলে মাহবুবের ইনফরমেশন চলে আসলো। এই তো, ঠিক আছে, তাহলে আমাদের 19টা শেষ, আর অল্প কিছু বাকি আছে বাবারা, একটু আমরা দেখি মনোযোগ সহকারে। দেখো তাহলে কি বলেছেন 20 নম্বর, স্টুডেন্ট টেবিলের সায়েন্স অথবা বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের যাদের GPA 5 তাদের ডেটা প্রদর্শন করার জন্য SQL কমান্ড করো। তাহলে আমরা কি করব, একই জিনিস, পারবা?
দেখো 21 নম্বর, স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের নাম পরিবর্তন। হ্যাঁ, এটা একটু দেখো, এগুলো একদম সেম, এটা একদম সেম, আগেরগুলো প্র্যাকটিস করলে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা করলে আউটপুটটা দেখতে ঠিক এরকম আসবে, আউটপুটটা বের করে রাখছি, তোমরা একটু ইনপুটটা করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো 20 নম্বর, 21 নম্বরটা দেখো। 21 নম্বর কি বলেছে, স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের নাম পরিবর্তন করে স্টুডেন্ট নেম রাখতে হবে এবং তাদের জিপিএ প্রদর্শন করতে হবে। তার মানে আমরা এতক্ষণ যে নেম ফিল্ড ছিল না, এটাকে আমরা একটু রিনেম করব। রিনেম করে কি রাখবো, নতুন একটা নাম রাখবো, যেটা নাম দেওয়া আছে স্টুডেন্ট নেম। তাহলে আমরা কি করতে পারি, আগে সিলেক্ট করি। আচ্ছা, যে নামটা ছিল ওটাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট নেম পরিবর্তন করব এস, কি নামে পরিবর্তন করব, স্টুডেন্ট নেম। যেটা দেওয়া ছিল সেম টু সেম দিয়ে দিলাম। সিলেক্ট করলাম নেমটাকে, ওটাকে পরিবর্তন করার জন্য অ্যাজ, সিলেক্ট নেম অ্যাজ স্টুডেন্ট নেম, তার সাথে কি লাগবে, জিপিএ প্রদর্শন করতে বলেছে, করলাম ফ্রম টেবিলের নাম কি, স্টুডেন্ট টেবিল। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা বাচ্চারা এরকম একটা চলে আসবে, আমাদের কলামের নাম চেঞ্জ হয়ে গেছে। দেখো আমাদের কলামের নাম চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই যে স্টুডেন্ট নেম চলে আসছে। তাহলে আমি কি করলাম, যেই কলামের বা যেই ফিল্ডের নাম পরিবর্তন করতে হবে ওইটাকে আমি আগে লিখে ফেলেছি, যেটা নাম আগে পরিবর্তন করতে হবে, যে পরিবর্তন করতে হবে না, এটাকে আমি আগে লিখে দিলাম। তারপর যে নতুন নামে পরিবর্তন করব ওটা লিখে এখানে একটা অ্যাস দিলাম, সিলেক্ট নেম অ্যাস স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, তারপরে জিপিও দেখাতে বলেছে ফ্রম স্টুডেন্ট টেবিল। এই তো শেষ। আচ্ছা, পরেরটা দেখি কি বলেছে, স্টুডেন্ট টেবিলে ডিপার্টমেন্ট কলামে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তাদের প্রত্যেকটি একবার, এটাও একটু গুরুত্বপূর্ণ। মানে আগের গুলা কোনোটা কোনোটা রিপিটেড, কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, প্রত্যেকটি একবার। আমাদের মোট টোটাল ডিপার্টমেন্ট কয়টা, তিনটা না, সায়েন্স আর্টস কমার্স। আমাদের শুধুমাত্র কি বলেছে, কয়টা ডিপার্টমেন্ট আছে আমি শুধুমাত্র সেটা কাউন্ট করে দেখাই দেবো, কাউন্টটা দেখাই দেবো, সায়েন্স আর্টস কমার্স, কোনো ডুপ্লিকেট ভ্যালু আসবে না। কারণ দেখো এখানে ওই সায়েন্সের 2 জন ছিল, আর্টসের 2 জন ছিল, কমার্সের 2 জন ছিল, আমার সেটা জানার প্রয়োজন নাই। আমার শুধুমাত্র দেখতে হবে যে কয়টা ডিপার্টমেন্ট আছে, সায়েন্স আর্টস কমার্স। এটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা ডিস্টিংক্ট ইউজ করতে পারি। হ্যাঁ, সিলেক্ট কি করব, ডিপার্টমেন্টটাকে নিয়ে আসতে হবে প্রত্যেকটি একবার করে এসকিউএল। তাহলে সিলেক্ট আমরা ডিস্টিং করব, টিআইএনসিটি, সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্টটাকে ডিস্টিং করলাম, সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট টেবিল থেকে ডিস্টিং করা মানে হচ্ছে ডিপার্টমেন্টগুলা ওই যেটা আছে সবগুলোকে একবার করে নেওয়া। সায়েন্স 2বার থাকলে আমি একবার নিব, আর্টস 2বার থাকলে আমি একবার নিব, কমার্স 2বার থাকলেও কি আমি একবার নিব। তাহলে সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা যে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্ট 3টা শো হয়ে যাবে। দেখো এই যে ডিপার্টমেন্ট, সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট, এটা ডিস্টিং মানে হচ্ছে আমাদের ওই সায়েন্স 2টা 3টা গুলো বাদ দিয়ে শুধুমাত্র একটা কাউন্ট করবে। তাহলে কি কি ডিপার্টমেন্ট আছে, সায়েন্স আর্টস কমার্স। এই তো এই 20 পারবা, 21 22 একটু মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, আসার মতন, যে টেবিলের ডিপার্টমেন্ট কলমে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের প্রতিটা একবার করে, মানে রিপিটেশন করা যাবে না। এই রিপিটেশন না করার জন্য আমাদের ডিস্টিংক্ট ইউজ করতে হয়। আর যে ভ্যালুটা আমরা রিপিটেশন চাচ্ছি না, ডিস্টিংক্ট, দেন ওই ফিল্ডের নাম দিবা, সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট। মনে থাকবে? আচ্ছা, এখন আমরা পরের এক্সাম্পলটা একটু দেখি, পরে আর কি কি আছে। দেখো পরবর্তী এক্সাম্পল দেওয়া আছে কি বাবারা, দেখো তো, ফাঁকা কলাম প্রদর্শনের জন্য স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট ফিল্ডটি ফাঁকা দেখাও। মানে আমরা একটা কলামের টোটাল ভ্যালু কি করতে চাচ্ছি, ফাঁকা বা নাল করে দিতে চাচ্ছি। তো আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সিলেক্ট স্টার ফ্রম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের সমস্ত কিছু নিয়ে চলে আসলাম, কিন্তু ডিপার্টমেন্টের ভ্যালু দেখাতে হবে নাল। সো হোয়ার ডিপার্টমেন্ট ইজ
নাল। এই নাল দেওয়ার মানে হচ্ছে আমার ডিপার্টমেন্ট কলামটা কিন্তু ভ্যালু একদম জিরো চলে আসবে। দেখো বাকিগুলো সব ঠিক আছে, শুধুমাত্র ডিপার্টমেন্টটা কিন্তু কি চলে আসছে, নাল ভ্যালু চলে আসছে না। এটাই বলা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইজ নাল। 24 নম্বরটা দেখো, ওপরের কয়েকটা সারি প্রদর্শন বা স্টুডেন্ট টেবিলের ওপরে 3টি সারি দেখানো বলেছে। কয়টা সারি দেখাতে বলেছে? 3টা, ওপর থেকে। তাহলে এই যে ওপর থেকে 3টা, নিচ থেকে 3টা, এটার জন্য আমরা টপ 3 ইউজ করব। আমরা কি করব, প্রথম থেকে 3টা নিচ্ছি। তাহলে এটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি, সিলেক্ট, কি করলাম, ওপরে জাস্ট 3টা সারি সবগুলো, তাহলে সিলেক্ট টপ 3 স্টার ফ্রম স্টুডেন্ট। এটার মানে হচ্ছে স্টুডেন্ট টেবিলের প্রথম তিনটার যাবতীয় ইনফরমেশন নিয়ে আসো। সিলেক্ট টপ 3 স্টার ফ্রম স্টুডেন্ট। যদি বলতো নিচের 3টা, আমরা বটম দিয়ে কাজ করতাম, মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো বাচ্চারা কি চলে আসছে, এই যে প্রথম তিনটা চলে আসছে। এই যে প্রথম 3টা, সিলেক্ট টপ 3 স্টার ফ্রম স্টুডেন্ট, প্রথম 3টা চলে আসছে। এই যে 102, 109, 213, এই যে প্রথমটা চলে আসছে না, এটা তো প্রথম 3টা। যদি বলতো লাস্টে, তাহলে এগুলো আসতো। দেখো, আচ্ছা এখানে দেখো আবার একটা টেবিল, নতুন একটা টেবিল, সেটা হচ্ছে কি রেজাল্ট টেবিল। এই রেজাল্ট টেবিল দিয়ে কি কি প্রশ্ন আছে দেখো, সর্বনিম্ন ভ্যালু রেজাল্ট টেবিলের মার্কস ফিল্ডের সর্বনিম্ন ভ্যালু দেখাও, সর্বোচ্চ ভ্যালু দেখাও, মোট গণনা। এই তো দেখো লোয়েস্ট নাম্বার, হাইস্ট নাম্বার, এগুলো আমরা কিভাবে করতে পারি, একদম সহজ। প্রথমে কি বলেছে 25 নম্বরে, সর্বনিম্ন ভ্যালু। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা এটার জন্য আমরা যেটা করতে পারি, সিলেক্ট করলাম, যেহেতু সর্বনিম্ন ভ্যালু রেজাল্ট টেবিলের মার্কস ফিল্ড, এই যে এই মার্কগুলোর ভিতরে সর্বনিম্ন, তাহলে সর্বনিম্নের জন্য কি ইউজ করতে হবে, সিলেক্ট মিনিমাম। আমরা কোন ফিল্ড থেকে মিনিমাম বের করব, মার্কস ফিল্ড থেকে। তাহলে এখানে দিয়ে দেবো মার্কস। আচ্ছা দিলাম। এখন আমি যে মিনিমাম, ধরো এই যে এখানে তো একটা মিনিমাম ভ্যালু আসবে, এখানে মিনিমাম ভ্যালু কত দেওয়া আছে, এখানে মিনিমাম ভ্যালু দেওয়া আছে 392। ভ্যালুটা যদি এভাবে আসে তাহলে আমি বুঝতে পারবো যেটা মিনিমাম না ম্যাক্সিমাম। আমি চাচ্ছি এই ভ্যালুটা আসার আগে এখানে লেখা থাক স্মলেস্ট ভ্যালু, তাহলে কি আমাদের বুঝতে সুবিধা হবে না যে 392 হচ্ছে আমাদের স্মলেস্ট ভ্যালু। তাহলে কি করব, সিলেক্ট মার্কসের মিনিমাম, আমি স্মলেস্ট ভ্যালু দেখাই দেব, স্মলেস্ট ভ্যালু, সিলেক্ট মার্কস, এখানে অ্যাজ দিতে হবে, হ্যাঁ অ্যাজ, সিলেক্ট মিনিমাম মার্কস অ্যাজ স্মলেস্ট ভ্যালু, কোন টেবিল থেকে নিচ্ছে আমরা, ফ্রম রেজাল্ট, তাই না? দেখো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি চলে আসবে বাবারা, আমাদের মিনিমাম যে ভ্যালুটা, এই যে স্মলেস্ট নাম্বার, আমি এখানে কি দিয়েছিলাম, স্মলেস্ট ভ্যালু, আমার এখানে নাম্বারটা শো করবে না, আমার এখানে ভ্যালু শো করবে, করলেই হলো, সমস্যা নাই। ওকে 392। এখন কি বলেছে, সর্বোচ্চ ভ্যালু, সেম জিনিস, শুধুমাত্র করবো কি, সিলেক্ট সর্বোচ্চ বলেছে, সো ম্যাক্স, কোন ফিল্ডকে বলেছে, মার্কস, তাহলে আবার মার্কস করে দাও। কি মেসেজ দিব, ধরো হাইস্ট, HEIGHT, সরি হাইস্ট নাম্বার ফ্রম রেজাল্ট। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা আমাদের হাইস্ট ভ্যালু কত, এখানে 452 চলে আসবে। এই যে দেখো লার্জেস্ট নাম্বার দেওয়া আছে, আর আমি এখানে কি লিখেছিলাম, আমি এখানে লিখেছিলাম হাইস্ট নাম্বার, তাহলে আমার এখানে লার্জেস্টের জায়গাতে হাইস্ট চলে আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা এবার বলেছি কি বাচ্চারা, মোট সংখ্যা গণনা, রেজাল্ট টেবিল থেকে ক্রমিক সংখ্যা গণনা করে দেখাও, ক্রমিক সংখ্যা গণনা করো, ক্রমিক সংখ্যা, এই যে ক্রমিক সংখ্যা গণনা করো। তাহলে এখানে ক্রমিক সংখ্যা এটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা জাস্ট বলে দেবো যে 5টা। তাহলে এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, আমাদের এটার জন্য কাউন্ট ইউজ করতে হবে। আমরা কি করব, সিলেক্ট কাউন্ট। আচ্ছা রোল নম্বরকে বলেছে না, তাহলে সিলেক্ট কাউন্ট, এখানে লিখে দিব রোল, কোন টেবিল থেকে বাবারা, ফ্রম রেজাল্ট টেবিল। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রেজাল্ট টেবিলে কয়টা রোল আছে,
কাউন্ট করে দিবে, রেজাল্ট আসবে অবশ্যই 5। দেখো এই যে আমার রেজাল্ট আসছে কত, আমার রেজাল্ট আসছে 5। রেজাল্ট কত আসছে, 5 আসছে। তাহলে আমাদের 26, 25, 26, 27 শেষ। আর দুইটা স্কিল আছে, দেখি আর দুইটা কি কি বলা আছে বাবারা। আর দুইটা বলা আছে কি, গড় মান বের করা। গড় মান বের করতে হবে রেজাল্ট টেবিল থেকে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, রেজাল্ট টেবিল থেকে গড় মান বের করব মার্কস টেবিলের উপর ভিত্তি করে। সেম জিনিস, সিলেক্ট গড় মানে কি, অ্যাভারেজ, কার উপর ডিপেন্ড করে, মার্কস। তারপর আমি এখানে লিখে দিতে পারি অ্যাজ অ্যাভারেজ, অ্যাভারেজ ভ্যালু, এটা আমি এক্সেপশনাল লিখতে পারো, নাও লিখতে পারো। ফ্রম কোন টেবিল, ফ্রম হচ্ছে রেজাল্ট টেবিল। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবো বাচ্চারা এরকম একটা আউটপুট আসবে, এই যে অ্যাভারেজ মার্কস। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? আমাদের যেখানে এই যে পরিবর্তন, এখানে মিনিমাম দরকার হলে MIN করছি, ম্যাক্সিমাম দরকার হলে MAX করছি, অ্যাভারেজ দরকার হলে অ্যাভারেজ। দেখো এখানে আবার কি বলা আছে, স্যালারির কি বলেছে, মোট মান কত, একই জিনিস। ধরো আমরা যদি মোট মার্ক বলতো, ধরো এটাই, এটা একটা টেবিল, এমপ্লয় টেবিল। আমাদের যদি বলতাম যে টোটাল মার্ক কত, তাহলে আমরা কিভাবে করতাম, আমরা করতাম সিলেক্ট সাম, কোন ফিল্ডের উপরে, ফ্রম, টেবিলের নাম কি দেওয়া আছে, রেজাল্ট। তাহলে এখানে কি করলাম, রেজাল্ট টেবিল থেকে মার্ক ফিল্ডের সবগুলা ভ্যালু, রেজাল্ট টেবিল থেকে মার্ক ফিল্ডের সবগুলার যোগফল করে শো করলাম টোটাল, মানে এখানে এরকম লেখা আসবে টোটাল, তারপর এখানে একটা অ্যান্সার চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? এই তো বাচ্চারা, এই ছিল তোমাদের সাথে এসকিউএল বা চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, চ্যাপ্টার 6 অনেকটা সহজ। আমি চেষ্টা করেছি টোটাল এতক্ষণ ধরে টোটাল চ্যাপ্টার 6টাকে আলোচনা করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এর বাইরে আর কোনো কিছু নাই, তোমরা জাস্ট একটু ঠান্ডা মাথায় বইটা খুলবা, বইটা খুলে যেভাবে পড়াইলাম তোমরা এইভাবে পড়তে পারো। যদি মনে হয় যে না ভাইয়ার ক্লাস দেখবা না, তোমরা নিজেরা পড়বা, তাও হবে। আমার ক্লাস দেখে পড়ো আর নিজে পড়ো, দরকার হচ্ছে পড়া। বুঝতে পেরেছি? তো যাই হোক বাচ্চারা, সমস্যা নেই, চ্যাপ্টার 6 শেষ করে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।